তো আজকে যেটা নিয়ে হচ্ছে গিয়ে আলাপ করব সেগুলার মোটামুটি হচ্ছে গিয়ে মেকানিজম। কালকে আমরা যেগুলো দেখছি এর ক্ষেত্রে ওগুলোর সাথে হচ্ছে আসলে প্রচুর মিল। ঠিক আছে, তো ভেন্ট্রিকুলার মধ্যে যে অ্যারেথমিয়াটাকে একদম ক্রসলি হচ্ছে কি আসলে দুটা বড় ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি ভিটি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আরেকটাকে আমরা বলি ভিএফ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটা হচ্ছে ব্রড ক্যাটাগরি। ভিটির ভিতরে দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি হচ্ছে মনোমরফিক ভিটি, আরেকটাকে আমরা বলি পলিমরফিক। ঠিক আছে, মোটামুটি জাস্ট এটা 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 ভেন্ট্রিকুলার মাঝখানে অ্যারিথমিয়া আছে হচ্ছে তিনটা, এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া গুলার সমস্যা যেটা হচ্ছে এই অ্যারিথমিয়া গুলো লাইফ থ্রেটেনিং। মানে একটা পেশেন্ট যদি আপনার কাছে ভিটি বা ভিএফ নিয়ে আসে, মানে হচ্ছে ওর অবস্থা যায় যায় এবং আপনাকে খুব প্রম্পট অ্যাকশন নিতে হবে। তো আমরা ঢুকে যাই পড়ার ভিতরে। প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভিটি বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমরা বলছি যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াকে আমরা দুইটা ব্রড ক্যাটাগরি ভাগ করি, একটা হচ্ছে মনোমরফিক, একটা হচ্ছে পলিমরফিক। তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা মনোমরফিক নিয়ে কথা বলবো। ভিটি জিনিসটা অনেকটাই হচ্ছে গিয়ে আমাদের, অনেকটা না বলতে গেলে সেমই একটোপিকের মতোই মেকানিজম। ধরেন আপনার ভেন্ট্রিকলের কোনো একটা লোকেশন বা কেউ একজন তার অটোরিথমিসিটি প্রপার্টিটা কোনো কারণে, ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে গিয়ে এমআই। দেখা যায় কোনো একটা রিজনে যদি এমআই হয়, ইস্কেমিয়া হইলো, তার সারাউন্ডিং যে সেলগুলো আছে ইস্কেমিয়া রিজনের, ওগুলো দেখা যায় হচ্ছে ইনফার্কশন যেখানে হচ্ছে তার আশেপাশে যে সেলগুলো আছে ওগুলো দেখা যায় হচ্ছে কি যে সেল মেমব্রেন গুলা অক্সিজেন তারপর ডিপ্রাইভড হয়ে ওগুলো যে চ্যানেল গুলো আছে, চ্যানেল গুলো হচ্ছে পাগল হয়ে যায় সোজা কথা, এবং তখন দেখা যাচ্ছে তাদের অটোরিথমিসিটি প্রপার্টিটা খুব বেশি প্রকাশ করা শুরু করে। এরকম যদি হয় যে ভেন্ট্রিকলের কোনো একটা রিজিয়ন থেকে কন্টিনিউয়াস ইম্পালস দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে দিয়ে সে হচ্ছে কি কিউআরএস ক্রিয়েট করতেছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিটি। আরো শর্ট ফর্মে যদি বলি, যেটা হচ্ছে বইয়ের ভাষায় বলা হয়েছে যে আপনার পিভিসি, গতকালকে আমরা পড়াইছি প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। মানে হচ্ছে ভেন্ট্রিকুলার কেউ একজন উত্তেজিত হয়ে অটোরিথমিসিটি দিয়ে অ্যাসেনোড ইম্পালস দেওয়ার আগে নিজে থেকে ইম্পালস দিয়ে ফেলছেন। এরকম যদি তিনটা বা তার বেশি পিভিসি একটা না হয়, অর্থাৎ ইসিজি চেহারা যদি এরকম হয়, সাপোজ এটা প্রথমে একটা নর্মাল, তারপর একটা পিভিসি, তারপর আরেকটা পিভিসি, তারপরে আরেকটা পিভিসি, এই যে তিনটা পিভিসি পরপর হইল, এটাকেই আমরা বলবো তখন ভিটি, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তিন বা তার অধিক যদি পরপর পিভিসি থাকে, সেটার নাম হয়ে যায় অ্যাকচুয়ালি ভিটি। এখন এই ভিটিটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, সাস্টেইন, নন সাস্টেইন। ধরেন এই যে তিনটা হইলো, চলতেছে চলতেছে এবং পুরো জিনিসটা 30 সেকেন্ডের বেশি ধরে চলতেছে, তখন ওর নাম হবে সাস্টেইন ভিটি। আর 30 সেকেন্ডের যদি কম হয়, সেটার নাম হবে তখন নন সাস্টেইন ভিটি। মানে হচ্ছে মেকানিজমটা সেম একদম। অ্যাকচুয়াল ধরেন ফ্লাটারের মধ্যে কি হচ্ছিল, একটা জায়গা একটা উত্তেজিত হয়ে গেছে, রিএন্ট্রি সার্কিট হচ্ছে, সেই সবাইকে কারেন্ট দিচ্ছিল, দিয়ে দিয়ে ডিপোলাইজ করে ফেলতেছিল। আর এখানে ভেন্ট্রিকলের যে কোনো একটা এরিয়া, মেবি দ্য বান্ডল ব্রাঞ্চ, মেবি দ্য পার্কিনজি ফাইবার, মেবি দ্য কার্ডিয়াক মাসল সেল, যে কেউ হইতে পারে, সে উত্তেজিত হয়ে গেছে, হয়ে তার অটোরিথমিসিটি প্রপার্টির মাধ্যমে সমানে হচ্ছে কি ইম্পালস দিয়ে যাচ্ছে, এবং আমার অ্যাসেনোড তাকায় তাকায় দেখতেছে, দেখা ছাড়া কিছু করার নেই। ঠিক আছে, এখন আমাকে বলেন যদি এরকম প্রসেসটা হয় যে আপনার ভেন্ট্রিকলের কেউ একজন উত্তেজিত হয়ে ইম্পালস দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, কিউআরএস এর চেহারাটা কেমন হওয়া উচিত? হোয়াইট হওয়ার কথা।
কিউআরএস এর চেহারাটা ওয়াইড হবে। আচ্ছা, একটা ভিটি যখন হয় মনোমরফিক ভিটি, সেখানে আমরা কয়েকটা জিনিস পাই। প্রথম কথা হচ্ছে এটা একটা ভিটির চেহারা, ওয়াইড কিউআরএস, এটা হচ্ছে প্রথম কথা। ওয়াইড কিউআরএস হবে অবশ্যই 120 মিলি সেকেন্ডের থেকে বেশি হতে হবে, কারণ তার উৎপত্তি হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ ইম্পালস হাইওয়ে দিয়ে যাচ্ছে না, কিছু কিছু জায়গায় সেল টু সেল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে হচ্ছে। সো অবশ্যই কিউআরএস ওয়াইড হবে। এরপরে যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আপনার এই যে এখানের মধ্যে আমরা বলছি যে আমাদের ভেন্ট্রিকলে যে কারেন্টের লাইন আছে এগুলো একমুখী চলাচল, অর্থাৎ ভেন্ট্রিকলে যদি এখানেও স্টিমুলেশন হয় সে পুরা ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করবে, কিন্তু সে কখনোই এই যে রাস্তা বান্ডেল অফ হিজ দিয়ে জাংশন দিয়ে ঢুকে অ্যাট্রিয়ামে যাইতে পারবে না। ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যেতে পারে না কোনো ইম্পালস। কিন্তু আমরা দেখছি এভিয়ানার্টির ক্ষেত্রে যদি এখান থেকে ইম্পালসের জাংশন থেকে সে উপরে অ্যাট্রিয়ামে যেতে পারে, নিচে ভেন্ট্রিকলও যেতে পারে, কিন্তু ভেন্ট্রিকলের থেকে যখন উৎপত্তি হবে সেটা কিন্তু উল্টা রাস্তা দিয়ে ঘুরে সে যে অ্যাট্রিয়ামে পিইউএফ ক্রিয়েট করবে রেট্রোগেট, সেটা ওর পক্ষে সম্ভব না। ঠিক আছে, ভেন্ট্রিকল ডিপার্টমেন্ট সবকিছুই মনে রাখতে হবে একমুখী চলাচল, কেউ চাইলেও অ্যাট্রিয়ামে ঢুকতে পারে না, বাট জাংশন থেকে অ্যাট্রিয়ামে যে রেট্রোগেট পিইউএফ ক্রিয়েট করতে পারে। তাহলে এবার সিনারিওটা চিন্তা করেন, আপনার উপরে অ্যাসোনোড ইম্পালস দিচ্ছে, সে আমার পুরা অ্যাট্রিয়ামকে ডিপোলারাইজ করতেছে। অ্যাট্রিয়াম ডিপোলারাইজ মানে পিইউএফ ক্রিয়েট হচ্ছে। এই পিইউএফ গুলা আসবে জাংশনে, এসে জাংশনকে বলবো আমি নিচে যেতে চাই ভেন্ট্রিকলে, কিন্তু আমাদের ভেন্ট্রিকলে সে হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে বসে আছে, সে নিজে একটু ইম্পালস দিচ্ছে, দিয়ে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স ক্রিয়েট করতেছে। এবার আমাকে বলেন তো, এই যে সিরিজটা যদি হয় ভিটির, আমরা কি পিইউএফ খুঁজে পাবো নাকি পাবো না? কি মনে হয় আপনাদের? পাবো না। পাবো নাকি পাবো না? বলেন সবাই, ভুল তো হইতেই পারে। পাবো না ভাই। পাবো না ভাই। পাবো না পাবো না। আচ্ছা, কেন পাবো না পিইউএফ? কিউআরএস নিচে চাপে পড়ে সাথে যাবে। নিচে যাবে। ঢুকে যাবে কিউআরএস কিউআরএস এর এর মধ্যে। মধ্যে টাকা পড়ে যাবে। ওকে, পার্শিয়ালি রাইট, পার্শিয়ালি রং। আপনি পিইউএফ যদি ভালো করে তখন আপনি পিইউএফ কিছু খুঁজে পাবেন। যেমন এই চিজ দেখেন, এটা একটা পি, এটা একটা পি, এখানে একটা পি, এই যে একটা পি, একটা পি, ঠিক আছে? তারপরে এদিকে একটা পি আছে, এখানে একটা পি আছে, এদিকে একটা পি, অনেকগুলা পি ওয়েভ। এখন এই যে পি ওয়েভ আর কিউআরএস কমপ্লেক্স, ওদের মাঝে কি কোনো রিলেশনশিপ আছে নাকি রিলেশনশিপ ছাড়া? নাই ভাই। মানে পি এর সাথে আপনি কিউআরএস এ মিলাইতে পারবেন না যে পি এর পরে আমরা জানি কিউআরএস আছে, আসে, কিন্তু এখানে নাই। পি কিউআরএস এর মধ্যে চিপায় চুপায় ঢুকে গেছে, মানে পি এর মতো পি করতেছে, কিউআরএস এর মতো চলতেছে। এই সিচুয়েশনটা আরেকটা জায়গায় হয়। কোথায় হয়? থার্ড ডিগ্রি কমপ্লিট হার্ট ব্লক। হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক যখন হয় আমরা সেম ফেনোমেননটা দেখছি, এবং এদের এই জিনিসটাকেই, এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে হেভি ডিসোসিয়েশন। মানে হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল ডিভোর্স হয়ে গেছে, কেউ আর কারোর মতো চলতেছে না, দুই দুনিয়া থেকে সেপারেটেড। এটা হচ্ছে আরেকটা কন্ডিশন ভিটি, যেখানের মধ্যেও হেভি ডিসোসিয়েশন হয়। অ্যাসোনোড কাজ করতেছে, সে অ্যাট্রিয়ামকে তার মতো স্পিডে চালাচ্ছে, কিন্তু ভেন্ট্রিকল সে বিদ্রোহ ঘোষণা করে বসে রয়েছে, সে নিজের মতো চলতেছে। অ্যাজ এ রেজাল্ট অ্যাট্রিয়ামের মতো চলে, ভেন্ট্রিকলের মতো চলে,
সেই জন্য যদি আপনি অনেক এক্সপার্টিস ডেভেলপ করেন তাহলে হচ্ছে ভালো করে খেয়াল করলে এভি ডিসোসিয়েশন খুঁজে পেতে পারেন। তবে মোস্ট অফ দ্য টাইম অনেক সময় দেখা যায় পাওয়া যায় না, কারণ দেখা যায় কিউআরএস গুলো এত অ্যাব্রো থ্যাব্রো বড় বড় সাইজের হয়, ওদের নিচে যে কোথায় চাপা পড়ে গেছে সবসময় খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যায়। আচ্ছা, তাহলে একটা ভিটিতে 1 নাম্বার কথা হোয়াইট কিউআরএস কমপ্লেক্স হবে, এভি ডিসোসিয়েশন থাকবে। এটা ছাড়াও আর দুইটা জিনিস হইতে পারে। কি দুইটা জিনিস? মাঝে মাঝে এরকম সিচুয়েশন হয়, ধরেন অ্যাসিনোড থেকে ইম্পালস গেল, গিয়ে পিওএফ ক্রিয়েট করলো, এই পিওএফ এভি নোড দিয়ে আসলো, এদিকে আপনার জাংশন ঢুকবে। যখন সেদিকে এভি নোডে আসলো, ওই মুহূর্তটা যদি এরকম হয় যে ধরেন এ হচ্ছে বিদ্রোহী লোক, যে হচ্ছে বারবার ভেন্ট্রিকলের মধ্যে অটোরিমিসিভে কিউআরএস দিয়ে ফেলতেছে, তো সে ধরেন একটা দিছে, দেওয়ার পর আরেকটার জন্য ওয়েট করতেছে, এবং ওই সময়টাতে আপনার ভেন্ট্রিকলটা রিপোলারাইজড হয়ে ইম্পালস রিসিভ করার জন্য রেডি। কিন্তু তখনও এই যে বিদ্রোহী, সে হচ্ছে ইম্পালসটা তখন দেয় নাই, সে দিবে একটু পরে, কিন্তু ওই মুহূর্তে কোইন্সিডেন্টালি উপরে একটা পিওএফ হয়ে গেছে, সে এদিকে রাস্তা দিয়ে আসলো, সে দেখি রাস্তা তো রেডি। তখন কি করবে? সে কিন্তু ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে সে তখন ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করে ফেলবে। এটার ফলে যে কিউআরএসটা হবে ওয়াইড হবে না ন্যারো হবে? কি মনে হয়? ন্যারো হবে। এরও হবে। ন্যারো এটার জন্য যে কিউআরএসটা হবে সেটা ন্যারো হবে। কি দেখেন, এটা পুরোটা সবগুলো ওয়াইড, কিন্তু মাঝে হঠাৎ করে একটা ন্যারো। এই যে মাঝে মধ্যে একটা দুটো এরকম ন্যারো হইতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপচার বিট। মানে বোঝানো হয়েছে যে সবাই অ্যাসেনোডের অধীনে থাকে, আর এখানের মধ্যে যেহেতু বিদ্রোহ করে অ্যাসেনোড থেকে মানে মুক্তি নিয়ে এসকেপ করে নিজে চালাচ্ছিল, এখন অ্যাসেনোড হঠাৎ করে এই বিটে ক্যাপচার করতে সক্ষম হয়েছে, করে তার মতো করে সে ডিপোলাইজ করছে, সেজন্য নাম দিয়েছে ক্যাপচার বিট। এটা হচ্ছে কি একটা জিনিস আমরা ক্যাপচার বিট পেতে পারি। আরেকটা জিনিস পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে এরকম সিচুয়েশন হতে পারে, ধরেন অ্যাসেনোড থেকে ইম্পালস আসলো, ডিপোলাইজ করলো, আমার জাংশন, এখানে হচ্ছে আমার সে বিদ্রোহী। দেখা গেল সিচুয়েশনটা এরকম হইলো, কারেন্ট আসছে, ঢুকছে, এভি নোড দিয়ে আসছে, শেষে দেখছে কি রে এখনো রাস্তা রেডি, ডিপোলারাইজ। সে করলো কি, ঢোকা শুরু করলো, সে ঢোকা শুরু করলো, ঢোকা শুরু করে কিছু কিছু জায়গায় ডিপোলারাইজ করা স্টার্ট করছে। ওই মুহূর্তে বিদ্রোহী যে আছে সেও দিল ইম্পালস, ওর ইম্পালসের দিকে সেল টু সেল কন্ট্যাক্ট দিয়ে আসতেছে, এদিক দিয়ে উপরের থেকে যে ইম্পালসটা আসছে সে হচ্ছে নর্মাল রাস্তা দিয়েও ডিপোলাইজ করতেছে। মানে দুইজনের প্রসেসটাই সিমালটেনিয়াসলি মার্জ হয়ে গেছে। এটার ফলে যে কিউআরএস হবে চেহারা কেমন হবে? ন্যারো না ওয়াইড? কি মনে হয়? ভাই একটু হোয়াইট হবে, তবে White অন্যগুলোর হবে। মতো না। আচ্ছা, ওয়াইডের ভিতর ন্যারো। ওয়াইডের ভিতর ন্যারো নাকি? আচ্ছা, এটা একটা সেরকম দিক। এখন দেখেন ইন্টারেস্টিংলি, এটার চেহারা আর বাকি সবগুলোর চেহারা একই রকম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট, কারণ এখানের মধ্যে ডিপোলেশন প্রসেসের মধ্যে দুইজনই মার্জ হয়ে গেছে, উপরের থেকে ইম্পালস আর বিদ্রোহী প্রার্থী যে আছে তারও ইম্পালস। এই ধরনের বিট গুলাকে বলা হয় ফিউশন বিট। ঠিক আছে, তাহলে একটা ভিটিতে কয়েকটা জিনিস দেখা যেতে পারে। 1 নাম্বার, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স থাকবে। হোয়াইট কিউআরএস কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া জিনিসটাকে এভাবে বলা হয়, তো হোয়াইট কিউআরএস কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, মানে পুরো নামের মধ্যে ঢুকাই দিচ্ছে। কি মেইন জিনিসটা কি? মেইন জিনিস হচ্ছে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স এবং ট্যাকিকার্ডিয়া পাবেন অবশ্যই। রিদম রেগুলার, হাইলি রেগুলার রিদম। ঠিক আছে, খেয়াল রাখতে হবে রিদম রেগুলার হয়। এরপরে এভি ডিসোসিয়েশন পাবেন আপনি যদি ভালো করে খুঁজেন,
পিওএফ দেখবেন যে চিপায় চাপায় ঢুকে আছে। মাঝে মাঝে কপাল ভালো থাকলে ক্যাপচার বিট পেতেও পারেন, নাও পেতে পারেন। টিউশন বিট পেতেও পারেন, নাও পেতে পারেন, পেতেই হবে এরকম কোনো কথা নাই। বাট এগুলো যদি পান তাহলে মোটামুটি এগুলো আরো কনফার্মেটরি ডায়াগনোস হিসেবে কাজ করে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি একটা ট্যাকিকার্ডিতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলেন, যদি এরকম হয় যে এখানে আমি বললাম একটা জায়গার কেউ একজন বিদ্রোহী হয়ে গেছে এবং সেই অটোরিগনিস্টিক প্রপার্টির মাধ্যমে বারবার ডিপোলাইজ করে দিচ্ছে। এবার যদি এমন হয় ভেন্ট্রিকলের অনেকগুলা জায়গায় কখনো এ, কখনো সে, কখনো ও, ঠিক নাই, একবার এক একজন অটোরিগনিস্টিক প্রপার্টি দেখাচ্ছে, মোটামুটি সবাই পাগল হয়ে গেছে। তখন যে কিউআরএসটা হবে, প্রত্যেকটা কিউআরএস এর চেহারা কি সেম হবে না ডিফারেন্ট হবে? কি মনে হয় আপনাদের? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। ডিফারেন্ট। প্রত্যেকটা কিউআরএস এর চেহারা ডিফারেন্ট হবে, কারণ একই জায়গা থেকে যদি একটা ইম্পালস উৎপত্তি হয় তার ডিপোলারাইজেশনের সিকোয়েন্সও সেম হয়, আমার ইসিজি মেশিনের যে ভেক্টরটা দেখবে চেহারা সেম হয়। কিন্তু একবার এক এক জায়গা থেকে যদি উৎপত্তি হয় তখন হচ্ছে গিয়ে চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই ফেনোমেননটা যখন হয় সেটার কারণে যে ওয়াইজ কিউআরএস কমপ্লেক্স আমরা পাই সেটার নাম হচ্ছে পলিমরফিক ভিটি, অথবা আরেকটা নাম ইউজ করা হয় যেটাকে বলা হয় টর্সাডে পয়েন্টার্স। এখন আমরা সেটা একটু দেখি। এই যে এখানে দেখেন প্রত্যেকটা কিউআরএস চেহারা সেম না একটা থেকে একটা ডিফারেন্ট, ডিফারেন্ট। সাইজ ডিফারেন্ট, ভোল্টেজ ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। এই জিনিসটাকে বলা হয় টর্সাডে পয়েন্টার্স। টর্সাডে পয়েন্টার্স নামটা আসলে আসছে হচ্ছে কি আপনার ল্যাটিন থেকে। এটার মানে হচ্ছে, যদি আপনি মাঝখানে ধরেন একটা দাগ টানলাম আমি, দেখে মনে হবে যে একটা দড়ি এই দাগের চারপাশে পেঁচায় আছে। টর্সাডে পয়েন্টার্স মানে হচ্ছে টুইস্টিং অ্যারাউন্ড দ্য পয়েন্ট, মানে দড়িটার চারপাশে টুইস্টিং করতেছে, সেখান থেকে নামটা আসছে টর্সাডে পয়েন্টার্স। আচ্ছা দেখি এবার একটু বুদ্ধি করে আমাকে বলেন, এমন কি কোনো সিচুয়েশন আছে যেখানে এই যে ভেন্ট্রিকলের সবাই পাগল হয়ে যাবে, সব সেল একবার এক একজন অটোরিগনিসিটি প্রপার্টি শো করবে, যা মানে এমন কোন একটা সিচুয়েশন নাম বলেন সবাইকে এফেক্ট করতে পারে, বলতে পারবেন? ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন তো অন্য জিনিস। আমি বলছি যে আপনি তো মানে ইসিজি ফাইন্ডিংস বলে ফেলবেন, মানে এই যে হচ্ছে আমার একবার এক এক জায়গা থেকে ইম্পালস আসতেছে, কি ধরনের ডিজিজে কি ধরনের জিনিসও হইতে পারে যেটা হচ্ছে কি একদম সবাইকে এফেক্ট করবে। ভেন্ট্রিকল তো বিশাল বড় জায়গা, অনেকগুলো সেল, সবাইকে এফেক্ট করতেছে। এরকম একটা চিন্তা করে বলেন কিসের ঝামেলা হলে সবাইকে এফেক্ট করতে পারে? কারণ এমআই হইলে একটা জায়গাতে ঝামেলা হবে, পুরো হার্টে তো সব জায়গায় তো আর একসাথে এমআই হবে না। বা ইলেকট্রোলাইট যদি চেঞ্জ হয়। ভেরি গুড, ভেরি গুড। ইলেকট্রোলাইট এবং টর্সাডি পয়েন্টার সেল মানে কমনেস্ট কজের মধ্যে আছে হচ্ছে গিয়ে আমাদের হাইপোক্যালেমিয়া, অর্থাৎ হাইপোপটাশিয়াম, হাইপোক্যালসিমিয়া অর্থাৎ হাইপোক্যালসিয়াম, হাইপোম্যাগনেসিমিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে কি কমন কজ। দেখা যায় ভাইয়া এক্ষেত্রে রিদম কি হবে? বুঝি নাই। এক্ষেত্রে ভাইয়া রিদম কি রেগুলার হবে নাকি ইরেগুলার হবে? না, এখানে রেগুলার হবে না, তোমার রেগুলার ইরেগুলার মতো হবে। ঠিক আছে, কারণ আচ্ছা ভাইয়া। size shape is varying, so you will perceive it as a irregular rhythm is happening. ঠিক আছে, এখানে irregular ও হবে। আচ্ছা আচ্ছা। সো এই যে তিনটা জিনিস খুবই কমন, দেখা যায় টর্সিডে পয়েন্টাস এসব সিচুয়েশন হতে পারে। আরেকটা জায়গা হইতে পারে, সেটা হচ্ছে ঔষধ। কিছু ড্রাগস আছে যারা হচ্ছে টর্সিডে পয়েন্টাসের ঝুঁকি বাড়িয়ে দেয়। সারা পৃথিবী জুড়ে মাঝে দিয়ে এখনো ডিবেট চলতেছে, কোন ওষুধ নিয়ে বলেন তো? কে বলে খান, কে বলে খান না, কোনটা নিয়ে? অনেক পুরানো একটা ওষুধ যেটা নিয়ে সবাই দিচ্ছে।
আইভারমেকটিন। আইভারমেকটিন কি সারা পৃথিবী? আইভারমেকটিন তো বাংলাদেশি জিনিস। কোনটা নেই সারা পৃথিবী? এটা কি? হাইড্রোক্সিক্লোরোকুইন। হাইড্রোক্সিক্লোরোকুইন। এই যে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে এত বিভক্ত, কারণ কি? কারণ সোজা কথা, হাইড্রোক্সিক্লোরোকুইন খাইলে সমস্যা কি? মানে খেয়ে ফেলতো সবাই, এত দিনে এত গবেষণা কি দরকার, মনে হয়েছে কাজ করে সবাই খেয়ে ফেলুক। হাইড্রোক্সিক্লোরোকুইন টর্সের পয়েন্টাসের ঝুঁকি বাড়ায় দেয়, ঠিক আছে? হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়া হলে দেখা যায় হচ্ছে কি ঝুঁকি বেড়ে যায়। অ্যাকচুয়ালি যেটা করে ওরা, হাইড্রোক্সিক্লোরোকুইন বা হচ্ছে কি আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলা করে কি আমাদের যে কিউটি সেগমেন্টটা আছে, কিউটি সেগমেন্ট কোথা থেকে কি বলেন তো, মনে আছে? এস এর শুরু থেকে হচ্ছে ইউর শুরু থেকে টি এর শেষ শুরু থেকে ইউর শেষ এস এর পর্যন্ত টি এর শেষ। কিউটি সেগমেন্ট বলে। এইসব ড্রাগস যেমন হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন আছে, সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ড্রাগস, তারপর এরিথ্রোমাইসিন গ্রুপের ড্রাগস, এরপর হচ্ছে অ্যামিওডারন, তারপর হচ্ছে গিয়ে অ্যামিট্রিপটাইলিন, এরকম ড্রাগস যেগুলো আছে, আরো অনেক ড্রাগস আছে, এরা সবাই করে কি আপনার এই কিউটি সেগমেন্টটাকে লম্বা করে ফেলে, যেটাকে আমরা বলি লং কিউটি। আর এই লং কিউটির পরের স্টেপই হচ্ছে দিস ওয়ান, টর্সেডি পয়েন্টাস, ঠিক আছে? সো এই জন্য সবাই মানে এটা নিয়ে এত চিন্তা ভাবনা যে লং কিউটি হয়ে যাবে হাইড্রোক্সিক্লোরোকুইন খেলে, এরপর হচ্ছে গিয়ে সেখান থেকে টর্সেডি পয়েন্টাস বা পলিমরফিক বিটি ডেভেলপ করতে পারে, সেই জন্য এটা নিয়ে এত চিন্তা, ঠিক আছে? তাহলে ভিটির মধ্যে আমরা দেখলাম দুইটা জিনিস, মনোমরফিক, পলিমরফিক। মনোমরফিকটা ওই যে একটা জায়গার মধ্যে ঝামেলা, এবং ইউজুয়ালি মোস্ট কমন কজ হচ্ছে কি মনোমরফিক ভিটির এমআই। কোন একটা রিজনের মধ্যে এমআই হইলো, ওদিকে সেলগুলো ইনফাকশন হইলো, ইনফাকশনের আশেপাশে সেল যেগুলো আছে ওগুলাও হচ্ছে কি ইস্কিমিয়া হয়েছে সিভিয়ার, সেল মেমব্রেনের মধ্যে ঝামেলা হয়ে গেছে, চ্যানেল ঠিক মতো কাজ করতেছে না, অটোরিথমিসিটি প্রপার্টি অনেক বেশি শো করা শুরু করে, নিজের ইম্পালস জেনারেট করে ভিটি স্টার্ট করে দেয়। আর টর্সেডি পয়েন্টাস বা পলিমরফিক ভিটি যেটা, এটার জন্য হচ্ছে কি ওইসব সিচুয়েশন যারা হার্টের সবাইকে একইভাবে এফেক্ট করতে পারে, ড্রাগস, ইলেকট্রোলাইটস, ঠিক আছে? এছাড়া কনজেনিটাল কিছু প্রবলেমস আছে জেনেটিক, যেমন কনজেনিটাল লং কিউটি সিনড্রোম বলা হয়, ঠিক আছে? ওগুলো হচ্ছে টাইপ 1 2 3 তিনটা টাইপস আছে, ওগুলোর কারণে হতে পারে অনেকের। এটা হচ্ছে কি আমাদের ভিটি। তা ভিটির মধ্যে মনোমরফিক ভিটি যেটা, সেটাকে যদি আমরা কন্ট্রাক্টিভ হিসেবে চিন্তা করতে যাই, প্রথম কথা আমরা দেখবো যে রেট অবভিয়াসলি ট্যাগই থাকবে, অ্যাবভ 100 হবে, রিদম রেগুলার, ই আপনি দেখবেন যে হেভি ডিসোসিয়েশন পেতে পারে, কিউআরএস কমপ্লেক্স অবশ্যই 5 পাবে, ঠিক আছে? এই কয়টা ফাইন্ডিংস। আর টর্সেডি পয়েন্টাসের ক্ষেত্রে আসলে ফাইন্ডিংস বলার কিছু নাই, দেখেই চেহারা চিনে ফেলতে হবে যে লাইনের চারপাশে ইচ্ছা মতো পেঁচাচ্ছে, দ্যাট ইজ টর্সেডি পয়েন্টাস। এরপরে যেটা হচ্ছে কি আরেকটা, সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো বলা হয় যে ফিব্রিলেশন হচ্ছে গিয়ে সেই রিদম যেটা হচ্ছে আমাদের লাইফে সবারই আসবে। অ্যাকচুয়ালি হার্ট যখন স্টপ হয়ে যায় মানুষের ডেথের টাইমে, লাস্ট যে রিদমটা থাকে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এন্ড আফটার দ্যাট কমপ্লিটলি শাট অফ। ফিব্রিলেশন কি হয় বিষয়টা? ফিব্রিলেশনের বিষয়টা আসলে পুরাপুরি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতোই। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি হয় বুঝলাম, কেউ বলতে পারবেন কালকে? মনে আছে? মাল্টিপল সাইড থেকে বিট তৈরি করতে থাকে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমি বলছিলাম কালকে অজস্র ছোট ছোট সার্কিট তৈরি হয়, অনেক, পুরো অ্যাট্রিয়াল। আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে সেম জিনিসটাই হয় ভেন্ট্রিকলের গায়ে, অর্থাৎ এই যে পুরো ভেন্ট্রিকলের গায়ে কয়েকটা সেল মিলে নিজেরাই রিএন্ট্রি সার্কিট তৈরি করে নেয়। এই রিএন্ট্রি সার্কিট দিয়ে নিজেকে ওইসব জায়গার মধ্যে ইম্পালস ক্রিয়েট করে ডিপোলারাইজ করার চেষ্টা করে।
নর্মাল অবস্থায় হার্টের সবগুলো পার্ট কি হয়, একটা জায়গা থেকে সিকোয়েন্স অনুসারে ডিপোলারাইজ হয়। আর এখানে যখন প্রত্যেকেই এতগুলো নিজস্ব সার্কিট তৈরি হয়, প্রত্যেকেই হচ্ছে গিয়ে আশেপাশের সেলকে ডিপোলারাইজ করতে চায়, তখন আর জিনিসটা সিনক্রোনাইজ হয় না। যেটা হয়, আপনার ভেন্ট্রিকলটা বলতে গেলে আসলে কোনো কম্প্রেশনই তখন করে না, জাস্ট হালকা হালকা কাঁপতে থাকে। মানে ফিব্রিলেশন যখন চলে তখন হালকা হালকা কাঁপতে থাকে, অর্থাৎ বলতে গেলে আসলে কোনো কার্ডিয়াক আউটপুট মানে কার্ডিয়াক আউটপুট ইজ জিরো। তো এই জন্য ফিব্রিলেশন ইজ ভেরি মাচ ডেঞ্জারাস কন্ডিশন। যখন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয় বা বিটি, তখন কিন্তু কার্ডিয়াক আউটপুট থাকে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতেছে। আর ফিব্রিলেশনে দেয়ার ইজ নো কন্ট্রাকশন, ভেন্ট্রিকল স্টপ। ঠিক আছে, হাজার হাজার ছোট ছোট সার্কিট ক্রিয়েট হয়ে গেছে। তো এত এত সার্কিট আসলে ফিব্রিলেশন ঠিক করার জন্য বাইরে থেকে কি করি আমরা, ডিফিব্রিলেটর মেশিন দিয়ে অনেক হিউজ অ্যামাউন্টের কারেন্ট একসাথে দিই। যখন বাইরে থেকে অনেক বেশি কারেন্ট ঢুকে, এই কারেন্ট করে কি, এই যে রিএন্ট্রি সার্কিট, ধরেন কেউ ডিপোলারাইজ করছে, কেউ রিপোলারাইজড হবে, মানে এক একজন তো ক্যাওটিক অবস্থায় আছে, সবাইকে একসাথে কারেন্ট দিয়ে সবাইকে ডিপোলারাইজ করে দেয়। তারপরে কিছুক্ষণ পরে সবাই একসাথে রিপোলারাইজ হয়ে সিকোয়েন্সিয়ালি কাজ শুরু করে। এবং ইউজুয়ালি মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যে কোনো অ্যারিথমিয়াতেই ওষুধ দিয়ে যদি কাজ না করে, লাস্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে গিয়ে ডিফিব্রিলেশন, ঠিক আছে, বা কার্ডিওভার্সন। মেকানিজম সেম, বাইরে থেকে কারেন্ট দাও, কারেন্ট দিলেই সবাই একসাথে ডিপোলারাইজ। ডিপোলারাইজ মানে যত উল্টা পাল্টা কেউ পাগলামি করতেছে, ইয়া করতেছে, রিএন্ট্রি সার্কিট যা কিছু সবাই একসাথে অফ হয়ে যাবে। এবং এটা ইউজ করা হয়, এটাই করে হচ্ছে কি আমরা ফিব্রিলেশনের পেশেন্টকে ট্রিট করি। তাহলে একটা ফিব্রিলেশনের চেহারা কেমন হবে? ফিব্রিলেশনের চেহারা অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার টর্সিডি পয়েন্ট আছে মতো, ফ্যাক্ট ইজ দ্যাট ভোল্টেজ অনেক কম হবে। কারণ টর্সিডি পয়েন্ট আছে একটা, এক একবার এক এক জায়গা থেকে ইম্পালস আসতেছে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে গিয়ে আপনার পুরো ভেন্ট্রিকল ডিপোলারাইজ হচ্ছে। আর ফিব্রিলেশনে ভেন্ট্রিকলের সব জায়গায় একই সাথে রিপোলারাইজ হচ্ছে, যে যার মতো ইচ্ছা মতো সবকিছু করতেছে। আমি একটা উদাহরণ দেখাই, কারণ এই জিনিসটা আমি দেখছি অনেকের প্যাচ লেগে যায়। আচ্ছা, এখানে দেখেন এটা টর্সারি, বিকজ ভোল্টেজ খেয়াল করবেন, অনেক বেশি ভোল্টেজ দেখা যাচ্ছে। আর যখন হচ্ছে ফিব্রিলেশন করে গেল, ফিব্রিলেশন আচ্ছা, এখানে দেখেন কিছুক্ষণ ফার্স্টে নর্মাল রিদম ছিল, তারপর লাস্ট দিকে যে দেখেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে ভোল্টেজের লেভেল দেখেন অনেক কমে গেছে ভোল্টেজ। তো ফিব্রিলেশনে খেয়াল রাখতে হবে যে ভোল্টেজ কম থাকবে আপনার। আর যখন একটা টর্সাডে হবে, ভোল্টেজ অবশ্যই বেশি থাকবে। যেমন এটা একটা পুরো ফিব্রিলেশনের চেহারা, হজবরল খুবই অল্প অল্প ভোল্টেজ, বিশেষ করে V1 2 3 4 এগুলোতে যে পরিমাণ ভোল্টেজ থাকার কথা টোটালি নাই। টর্সাডে পয়েন্টাস এত হিজিবিজি হবে না, আপনি লাইন ট্রেস আউট করতে পারবেন, ভোল্টেজ বেশি থাকবে, দেখে মনে হবে যে সে হচ্ছে কি একটা দড়ির চারপাশে পেঁচাচ্ছে। তো এতটুকুই হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনার ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ইন টোটাল তিনটা জিনিস, মনোমরফিক, পলিমরফিক এবং হচ্ছে গিয়ে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। যদি এই তিনটা ডায়াগনোজ করতে পারেন, অ্যাকচুয়ালি ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া শেষ, আর কিছু না। এবার এই তিনটা নিয়ে
যা যা কোশ্চেন্স আছে করতে পারে ফ্লোর উপরে। ভাইয়া ওয়েবগুলো কি পুরো ইসিজি পেপারেই পাওয়া যাবে নাকি যে কোনো একটা নিতে হ্যাঁ, বুঝি নাই আপু, একটু জোরে বলতে হবে। ফিব্রিলেশন আর টর্সালিটি পয়েন্টের ওয়েবগুলো কি পুরো ইসিজি পেপারেই থাকবে নাকি যে কোনো একটা নিতেও থাকতে পারে? পুরো ইসিজি পেপারে থাকবে, একটা লিডে কিভাবে থাকবে না? পুরো হার্টই তো কাজ করতেছে না। আমি তো সবসময় বলে আসছি একটা কথা যে ইসিজি মেশিন আপনার একটা হার্টকেই তো অনেকগুলো জায়গা থেকে দেখতেছে। সো অনলি ফর এমআই এবং ইস্কেমিয়া, কারণ এমআই ইস্কেমিয়াতে হচ্ছে গিয়ে চেঞ্জটা একটা রিজিয়নের মধ্যে হয়। সো এই রিজিয়নটাকে যে সবচেয়ে ভালো দেখতে পারে সে দেখতে পায়। এমআই আর ইস্কেমিয়া ছাড়া, এবার সেটা হৃদমের অ্যাবনর্মালিটি হোক, সেটা হার্ট ব্লক হোক, অ্যারিথমিয়া হোক, যাই হোক, সবগুলা লিডই সেম জিনিস দেখতে পাবে। সো যদি ফিব্রিলেশন হয় সবগুলা লিডই দেখা যাবে, যদি ভিটি হয় সবগুলা লিডই দেখা যাবে, সব জায়গায় হবে। শুধুমাত্র খেয়াল রাখবেন এমআই ইস্কিমিয়া এইসব বিষয়গুলোতে হচ্ছে গিয়ে লিডের হিসাবগুলো আসবে তখন, আদারওয়াইজ সব জায়গাতে সব চেঞ্জ হবে। ভাইয়া টর্সাটিভ পয়েন্টেস আর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে পি ওয়েভের তো কোনো থাকবে না, তাই না? আচ্ছা, এই সময়ে ভেন্ট্রিকল যখন অবস্থা, তখন এট্রিয়ামও কি অবস্থা, মানে এট্রিয়াম কি কন্ট্রাক্ট করে না বা এরকম কিছু? ভিটি যখন হয় তখন অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করতেছে, কিন্তু আপনি পিওএফ দেখতে পাচ্ছেন না। কিন্তু এভি ডিসোসিয়েশন আমি দেখাইলাম, ভালো করে দেখতে পাবেন। আর ফিব্রিলেশন যখন হয় অ্যাকচুয়ালি তখন ধরে নেওয়া হয় যে পুরো আসলে হার্টের মধ্যে ঘটছে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কেউই বাদ নাই, সদস্য এফেক্টেড। পিভিসি কি জিনিস ভাইয়া? সরি, বলেন। ভাইয়া তাহলে হচ্ছে আমরা মানে ভিটি বা বিএফ দেখার জন্য হচ্ছে স্পেসিফিক কোনো লিড দেখবো না, হচ্ছে স্পেসিফিক সবগুলো লিড লিড। নাই, আপনি ইসিজি হাতে নিলেই বুঝবেন যে সব জায়গাতেই দেখতেছেন চেহারা তো পুরাই অজগর হয়ে যাবে। পিভিসি কি পিভি আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এতটুকুতে? ভাইয়া তো ভাইয়া এটিএল ফ্লাটারের মতো ভেন্টিকুলার ফ্লাটার নামে কোনো শব্দ আছে নাকি? আছে, শব্দ আছে, অনেকে স্টাইল করে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াটাকে ভেন্ট্রিকুলার ফ্লাটার ডাকে। এটা হচ্ছে খুবই লিস্ট ইউজড একটা নেম, ইউজ না করাই ভালো। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড নেম। আচ্ছা, পিভিসি কি বললেন জানো? পিভিসি মানে কি আসলে? লাস্ট ক্লাস করেছেন ভাইয়া? লাস্ট ক্লাস মনে করেন নাই? আচ্ছা, লাস্ট ক্লাসে পিভিসি নিয়ে আলাপ করছি। ওটা হচ্ছে আজকে আমি কিছুটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, একসাথে দেখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। পিভিসি মানে হচ্ছে আপনার প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার একটোপি। কালকে আমি ওটা নিয়ে কথা বলছি। ভাইয়া হুম যে ভাইয়া ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আর ফিব্রিলেশনের ক্ষেত্রে কি শুধু আমরা ইসিজি তে চেঞ্জ পাবো, কোনো সাইন সিমটমস পাবো না? অবশ্যই সাইন সিমটম পাবেন, তা তো অবশ্যই পাবেন। বিটি হইলে তো হচ্ছে গিয়ে পেশেন্টের দেখবেন যে সবে চলে গেছে, আপনি দেখবেন যে বিপি টিপি ফল করে গেছে, ঠিক আছে? এমন আছে যে পেশেন্ট ইয়া হয়ে যেতে পারে, আনকনসিয়াস হয়ে যাবে, ব্রিদিং নিবে না, সোজা কথা ব্রেনের মধ্যে ব্লাড সাপ্লাই কমে গেছে, তখন পেশেন্টকে সিপিআর স্টার্ট করতে হবে। ফিব্রিলেশনও তো একই ঘটনা ঘটবে, যেহেতু সেম সেম কার্ডিয়াক সেম আউটপুট। কার্ডিয়াক আউটপুট ফিব্রিলেশনে মানে কনফার্ম জিরো, ভিটির পেশেন্ট তারপর কিছু আউটপুট থাকে। অনেক সময় দেখা যায় ভিটি নিয়েও পেশেন্ট কনসিয়াস আছে, অনেকে হচ্ছে গিয়ে আবার আনকনসিয়াস হয়ে যায়। আর ফিব্রিলেশন হয়েছে মানে 100% আনকনসিয়াস হবে, মাস্ট, কোনো আউটপুট নেই, জিরো আউটপুট। ভাইয়া ভাইয়া ওই যে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যখন হয় তখন তো বললেন যে বাইরে থেকে কারেন্ট দেওয়া হয়, ওটা কি ইলেকট্রিক শকের মাধ্যমে দেওয়া হয়? ডিফিব্রিলেটর মেশিন আছে, ওটা দিয়ে আমরা শক দিই। ভাইয়া ভাইয়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, বলেন। ভাইয়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর কি ফ্লাটার কি একসাথে হতে পারে? ফিব্রিলেশন আর ফ্লাটার অ্যাট্রিয়াল হ্যাঁ হ্যাঁ। না, একসাথে হতে পারে না, যে কোনো একটা হবে। আচ্ছা।
ফিব্রিলেশন মানে তো হচ্ছে পুরো অ্যাট্রিয়ামের সব জায়গার মধ্যে ঝামেলা হয়ে গেছে। সেটা যদি থাকে ওর মাঝখানে তো তখন ফ্লাটার অস্তিত্ব থাকবে না। তখন ফ্লাটার মানে তো একটা জায়গার মধ্যে রিএন্ট্রির মধ্যে ঘুরতেছে ঘুরতেছে আর সমানে কি করতেছে। আর ফিব্রিলেশন হয়ে যাওয়া মানে সবাই পাগল হয়ে গেছে অ্যাট্রিয়ামের মধ্যে অনেক অনেক ছোট ছোট রিএন্ট্রি সার্কিট। সুতরাং ফ্লাটার যদি আপনাকে ডায়াগনোস করতে হয় আপনাকে তো সর্ট আউট প্যাটার্ন পি থাকতে হবে। আর যখন ফিব্রিলেশন হয়ে যাবে আপনি কিন্তু তখন কি হবে, ফিব্রিলেটরি ওয়েভ পাবেন, অজগর হলো হিজিবিজি হিজিবিজি লাইনের মতো কি পাবেন, ঠিক আছে, লিড টু তে। সুতরাং ফ্লাটার ফিব্রিলেশন একসাথে পসিবল না। আচ্ছা, এবার দেখি আপনাদের জন্য আমার কোশ্চেন, এটার আনসার দেন দেখি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া বাইরে থেকে কারেন্ট দিলে কিছু কিছু সেল কি অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডে থাকে না? থাকে অনেক সময়, বাট যখন একসাথে সবাইকে দিচ্ছেন আপনি কি করতেছেন, সবাইকে ডিপোলারাইজ করে ফেলতেছেন। তো সে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডে থাকলেও যখন অনেক বেশি ওভারপাওয়ার করা হয় সবাই ডিপোলারাইজ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় আমাদের আসলে একবার দুইবার তিনবার দেওয়া লাগে। সেটা অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডে হয়তো অনেক যদি বেশি পোর্শন অফ সেলস থাকে তখন হচ্ছে কি একবার দুইবার তিনবারও দেখা যায় ইয়ে করা লাগে, শক দেওয়া লাগে, ঠিক আছে। জি। তো দেওয়া লাগে মাঝে মধ্যে, দুই তিনবারও দেওয়া লাগে। এবং ইউজুয়ালি প্রথম একবারেই সাকসেস রেট যে সবসময় হয় ওইরকম না। প্রথমবারে সাকসেস রেট মনে হয় 50 না 60% মানে সাকসেস রেট, কারণ দেওয়ার পরে সবাই ডিপোলারাইজড হয়ে রিভার্ট হয়ে গেছে। তো ইউজুয়ালি দেখা যায় দুইবার তিনবারও দেওয়া লাগে। এটা আপনারা যখন সামনে সিপিআর পড়বেন, সিপিআর এর মধ্যে মানে যেটা বলে এসিএলএস, অ্যাডভান্স লাইফ সাপোর্ট, ওইটার মধ্যে হচ্ছে কি পুরো জিনিসটা ইনক্লুড করা আছে যে কিভাবে আমরা করি। বিশেষ করে ওইটা জিনিসটার মধ্যে দেখবেন লেখাই আছে যে ভিটি ভিএফ, ওইটাকে বলে শকেবল, আর কিছু আছে নন শকেবল, পালসাস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং মানে আছে ওগুলো মানে অন্য কারণ যদি প্রবলেম হয়ে থাকে। তো ভিটিভিএফ এর দিয়ে যায় সিকোয়েন্স দেখবেন ওখানে মধ্যে লেখা আছে যে আমরা একটু পর পর সিপিআর দিতে থাকি আর হচ্ছে 2 মিনিট পর পর অ্যাসেস করে করে ইলেকট্রিক শক দেওয়া দিতে থাকি আর কি, সাইকেলের মতো যতক্ষণ না হয় দেওয়া হয় আর কি। আচ্ছা দেখে ইসিজিটা দেখেন, হিস্ট্রি বলে দেই। এজ 55, মেল, স্মোকার, chest pain for হচ্ছে last 3 hours, presented to you in your hospital emergency department. What do you see and how you want to treat? দেখে এবার বলেন। এসটি এলিভেশন দেখা যাচ্ছে চেস্ট লিডে B2 B3 B4 V2 থেকে V6 কমপ্লিট ডায়াগনোসিস বলতে হবে আমাকে, কি দেখা যাচ্ছে বলে লাভ নাই, ডায়াগনোসিস বলেন। আপনি কি লিখবেন ডিএক্স এর ঘরে সেটা বলেন আমাকে। anterolateral MI with LED তে ব্লক হয়েছে। with কি লেফট এক্সিস সাইফ্লেক্স ডেভিয়েশন with frequent PVCs. frequent PVC, ওকে। আচ্ছা মোটামুটি চুপ। আমরা সিটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যানালাইসিস করি। তো প্রথমে হচ্ছে আমরা ট্যাপ কি করব, টেকনিক্যাল কোয়ালিটি, তারপর যেটা বাদ দিলাম একটু পড়াশোনা করতেছি এটা নিয়ে। রেট রিদম, রেট দেখতে গিয়ে আমি দেখলাম রেট অ্যারাউন্ড প্রথম দিকে 100 এর মতো, তারপর হঠাৎ করে আবার চেঞ্জ, আবার গ্যাপ, এটা আমি মনে হচ্ছে একটু ঝামেলা আছে। তার মানে এখানে রিদম ইজ নট রেগুলার, রিদম কোনো ঝামেলা আছে। এরপর আমি এক্সিস দেখলাম, লেফট এক্সিস ডেভিয়েশন। এবার পি এন্ড পি আর
ইন্টারভেল চেক করতে গেলাম প্রি, তো আমি পি আর হচ্ছে কি আমাদের পি আর ইন্টারভেল চেক করি। লিড2 পি আছে, গুড, নাই, পি নাই, দেখা যাচ্ছে না। এদিকে একটা পজ, আবার পি আছে, পি আছে, আবার নাই, আবার গ্যাপ, আবার পি আছে, আবার নাই। তার মানে কিছু একটা ঝামেলা চলতেছে। এবার আমার কাজ হচ্ছে, আমি SBT দেখলাম যে দুটো জায়গার মধ্যে আমার ঝামেলা। এবার আমার কাজ হচ্ছে কিউআরএস কমপ্লেক্স এবং কিউ ওয়েভ, এই দুটা খুঁজে দেখা যায় কোনো কিউ ওয়েভ আছে কিনা। দেখা যাক কোনো কিউ ওয়েভ আছে কিনা। 1 ঠিক আছে, 2 3 ভি1 এ মনে হচ্ছে কিউ ওয়েভ এর মতো চেহারা হয়ে আছে। ভি2 তে মনে হচ্ছে একটা কিউ ওয়েভ টাইপের একটা অবস্থা। ভি3 তে মনে হচ্ছে খোঁচা আছে। তো ধরে নিলাম আমার ভি1 2 তে কিউ ওয়েভ চলে আসছে। এবার আমি হচ্ছে এসটি সেগমেন্ট একটু চেক করি। চেক করতে গিয়ে আমি দেখলাম 1 এ মনে হচ্ছে কেমন উঠি উঠি ভাব, এবং ভালো করে দেখলে মনে হচ্ছে যে এক ঘর উঠছে। 2 তে নাই, 3 তে এসটি ডিপ্রেশন হয়ে গেছে। এভিএলও দেখা যাচ্ছে অ্যারাউন্ড 1.5 ঘরের মতো উপরে উঠে গেছে। এইচএফ মনে হচ্ছে এসটি সেগমেন্ট একটু বসে গেছে বা বসে বসে ভাব আছে। ভি1 এ দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 1.5 ঘরের মতো এসটি সেগমেন্ট উপরে উঠে গেছে। ভি2 তে বিশাল বড়, ভি3 তে বিশাল বড়, ভি4 এ বিশাল বড়, ভি5 এ উঠে গেছে, ইভেন ভি6 এ উঠে গেছে। তার মানে এমআই আছে এসটি লেভেলে। আচ্ছা, 1 এভিএল আমরা দেখলাম 1 এ আছে, আমরা দেখলাম এভিএল আছে। ভি1 2 3 4 5 6 সেটাকে আমরা কি ধরনের এমআই বলি? এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। Extensive anterior. অ্যান্টেরিয়র এমআই। তার মানে ব্লক কোথায় হয়েছে? এলইডি তে। এলইডি। এলইডি তে, এলইডির প্রক্সিমাল পার্টে। আচ্ছা, তাহলে আমি এমআই ডায়াগনোসিস করে ফেললাম। এবার আমি আমার আগের যে ঝামেলাটা ওইটা নিয়ে একটু চিন্তা করে দেখি কি দেখতে পাচ্ছি আমি। লিড2 তে পি আছে, পি আছে, এই জায়গার মধ্যে এসে পি গায়েব। কিউআরএস এখানে ওয়াইড না ন্যারো, কি মনে হয়? ওয়াইড। যদি লিড2 তে আপনার কনফিউশন মনে হয়, আরো কয়েক জায়গায় তাকাবেন, এদিকে তাকান, এদিকে তাকান, দেখেন কিউআরএস ওয়াইড। তার মানে কিউআরএস ওয়াইড, এবং আমি যদি হিসাব করি টাইমিং, নর্মাল টাইমিং ছিল 3 ঘর পর পর, সে চলে আসছে 2 ঘরে। মানে কি সময়ের আগে না পরে? আগে আগে সময়ের আগে। সময়ের আগে চলে আসছে। তার মানে there is a possibility of being ectopic. আচ্ছা, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স তাহলে উৎপত্তি কোন জায়গা থেকে? ভেন্ট্রিকল থেকে। ভেন্ট্রিকল থেকে। তার মানে সে একটা Ventricle থেকে। ভেন্ট্রিকুলার একটপিক। ওকে, তারপরে দেখলাম আরেকটা আছে, সেটা চেহারাটা আগের থেকে ডিফারেন্ট মনে হচ্ছে, কিন্তু আমি নিচের দিকে তাকালাম, দেখতেছি হোয়াইট। তার মানে সেও একটা ভেন্ট্রিকুলার একটপিক। তারপরে সেও একটা একটপিক, এবং তারপরে আমি দেখতেছি বিশাল লম্বা একটা, এটা কি? Pause. পজ, কম্পেনসেটরি পজ বলছি না, একটপিক বিটের হুম। পরে পজ থাকবে। দেখেন দিস ইজ দ্য পজ, এবং পজের পরে পি দেখা যাচ্ছে নর্মাল চেহারার, কিউআরএস ন্যারো, সো ইট ইজ এ নর্মাল। তারপরটা দেখেন আবার নর্মাল, ডিস্টেন্স 3 ঘরের মতো। তারপরটা আবার টাইমের আগে চলে আসছে, চলতেছে চলতেছে, এখানে সে আবার পজ, তারপরে আবার নর্মাল, নর্মাল, টাইমের আগে আসছে, তারপরে পজ। তার মানে এগুলো সবগুলো হচ্ছে পিভিসি, প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। আচ্ছা, আমি একটু আগে বলছি যে ভিটির সংজ্ঞাতে পিভিসি যদি 3 বা 3 বেশি হয় সেটাকে আমরা ভিটি বলতে পারি, ঠিক আছে? সো এখানে যেটা হচ্ছে পেশেন্টের, এটা ডায়াগনোসিস হবে যে হচ্ছে কি আমাদের এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র অ্যাস্টি লেভেলেড এমআই উইথ ফ্রিকোয়েন্ট শর্ট রান অফ পিভিসি। এভাবে আমরা এটাকে চাইলে এক্সপ্লেন করতে পারি, বিকজ এখানে হচ্ছে গিয়ে
তিনটা আছে, বা শর্ট রান অফ পিভিসি না বলে শর্ট রান অফ ভিটি বললে বেস্ট হয়, যেহেতু তিনটা করে পিভিসি আছে, তিনটার বেশি যদি পিভিসি থাকে পরপর আমরা সেটাকে ভিটি বলতে পারি। ঠিক আছে, সো দিস ইজ দ্য কমপ্লিট ডায়াগনোসিস। এটা অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ পেশেন্ট, আমার সিসিউতে পাইছিলাম, এবং এই ধরনের পেশেন্ট গুলো আসলে প্রগনোসিস খারাপ হয়। দেখেন এই যে অনেক বড় ভেন্ট্রিকুলার জায়গা জুড়ে আমার হয়েছে, তো ওই ওয়ান লাইন জায়গাটায় আমার হয়েছে, ওদিকে সেলগুলা ইস্কিমিয়া ইনফেকশনে মাথা গরম হয়ে গেছে, একটু পর পর হচ্ছে কি তারা অটোরিথমিসিটি প্রপার্টি এক্সিবিট করতেছে, করার কারণে হচ্ছে এগুলো হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। ভাইয়া বলেন এখানে টি ওয়েভটা কিভাবে বুঝবো? কোনটা? এই যে V234 যে ST এলিভেশন, এখানে টি ওয়েভটা বুঝবো কিভাবে? ই ওয়েভটা কিভাবে বুঝবেন? কেন বোঝা যাচ্ছে না দিকে বলছে? এসটি এলিভেশন মানে কি? এসটি এর মাঝখানে সেগমেন্ট উপরে উঠে গেছে, তার মানে এটা টি ওয়েভ। সেগমেন্টের লাস্ট স্টেজে টি ওয়েভ, এই যে এটা টি ওয়েভ, এই যে এটা টি ওয়েভ, জাংশনটা উপরে উঠে গেছে, এই যে এটা হচ্ছে জে পয়েন্ট, দিস ইজ দ্য জে পয়েন্ট, এটা জে পয়েন্ট, জাংশন পয়েন্ট উঠে গেছে উপরে। ভাইয়া তাহলে কি এখানে আপরাইট টি বলতে পারবো? ইটি মানে টল টি বলতে পারবো? টি অবভিয়াসলি এখানে টল হয়ে আছে, কিন্তু টলটি তো আপনি এখানে বলবেন কখন? টলটি মানে ডায়াগনোসিসে কেন বলবেন, মানে টলটি কথাটা বলবেন কেন, কি জন্য? যেমন হাইপারক্যালেমিয়াতে মানে বলা হয় টল টি। তো অ্যাস্টিলেভেশন হয়ে গেছে, এখানে হাইপারক্যালেমিয়া আসবে কেন? হাইপারক্যালেমিয়া টি তো টি বড় হবে, এসটি সেগমেন্ট তো আপনার উপর উঠে যাবে না, এখান থেকে এসটি সেগমেন্ট উপর উঠে গেছে, সেটাকে আপনি বলবেন অ্যাস্টিলেভেশন শেষ, এখানে টল টি টি আর কিছু বলবেন না এখানে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন আপনি এসটি সেগমেন্ট বেসলাইন থেকে উপর উঠে গেছে। ভাইয়া বলেন। হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আমরা ইসিজি কি চেঞ্জ পাবো? হার্ট ফেলিওরের ক্ষেত্রে কি চেঞ্জ পাবেন? সব ধরনের চেঞ্জই পাইতে পারেন। অ্যাকচুয়ালি হার্ট ফেলিওরে কি হয়, কেন হয় হার্ট ফেলিওর? হার্ট ফেলিওরের অনেক কজ, এমআই এর কারণেও হার্ট ফেলিওর হইতে পারে, ভালভুলার ডিজিজের কারণেও হার্ট ফেলিওর হইতে পারে, হাইপারট্রফি হার্ট ফেলিওর হইতে পারে। যে কারণে হার্ট ফেলিওর কিন্তু এমন না যে ঠাস করে হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সেকেন্ডারি টু এনি কজ। ঠিক আছে, তো যেই কজের কারণে হার্ট ফেলিওর হচ্ছে সেটার জন্য ইসিজি চেঞ্জ পাবেন। লাইক ধরেন যদি একটা পেশেন্টের এমআই এর জন্য হার্ট ফেলিওর হয়ে থাকে, তার আগে যেসব লিডগুলোতে এমআই হয়েছে সেখানে আপনি কিউএফ পাবেন। আর যদি ধরেন হাইপারট্রফি হয়ে হয়েছে, আর যদি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ভোল্টেজ ক্রাইটেরিয়া ফিল আপ করছে ওই যে ভেন্ট্রিকল হাইপারট্রফির। তো হার্ট ফেলিওরের জন্য স্পেসিফিক কিছু না, কারণ হার্ট ফেলিওর নিজে কোনো প্রাইমারি ডিজিজ না, ইজ আ সেকেন্ডারি ডিজিজ, অন্য কোনো কিছুর কারণে সে হয়। তো অন্য যেটার কারণে হচ্ছে আপনি সেটা চেঞ্জ পাবেন ইন কেস অফ হার্ট ফেলিওর। বুঝা গেছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলবো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। কি বলেন? হ্যালো ভাইয়া। বলেন বলেন। হ্যালো, হ্যাঁ কোশ্চেন করেন। ভিটির জন্য তাহলে হচ্ছে আমরা ভিটির জন্য তাহলে আমরা হচ্ছে হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে, কোশ্চেন করেন। ভিটির জন্য তাহলে হচ্ছে আমরা পরপর 3টা পিভিসি পাবো বা 3টার বেশি পাবো, তাই তো? জি, বইয়ের কথা অনুসারে, অ্যাকর্ডিং টু বইয়ের ভাষা, পরপর যদি 3টা পিভিসি থাকে পরপর, সেটাকেও ভিটি বলা যায়, সেটা হচ্ছে নন সাস্টেইন ভিটি। ঠিক আছে, তো এগুলো মানে বেশি অ্যাডভান্স লেভেলের জিনিস। এখানে ধরেন প্রগনোস্টিক ফ্যাক্টর আছে এটার সাথে, থেরাপিউটিক বিশেষজ্ঞ খুব একটা জড়িত না, কারণ এই রোগীর চিকিৎসা হচ্ছে এখন এমআই চিকিৎসা।
ওকে আমরা এই মুহূর্তে ভিটির কোনো চিকিৎসা দিব না। সো আপনার জন্য যেটা, আপনাদের লেভেলের জন্য যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস হোয়াইট কিউআরএস যদি চলতে থাকে, সাথে ট্যাকিকার্ডিও থাকবেই অবশ্যই, মানে হার্টের 100-এর বেশি কিউআরএস, ওয়াই কিউআরএস কন্টিনিউয়াস চলতেছে, পিওএফ এর আগামাথা কিছু খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? পিওএফ খুঁজে পাচ্ছেন না, হয়তো চিপায় চুপায় আছে, হয়তো এভি ডিসোসিয়েশন খুঁজে বের করতে পারলে ভালো, না বের করতে পারলে কোনো সমস্যা নেই, তখন সেটা আপনার জন্য ভিটি। আর আমি যেটা এক্সপ্লেইন করলাম এটা হচ্ছে মানে একটু বেশি অ্যাডভান্স লেভেল হয়ে গেছে আর কি। এটাকে আসলে বিটি বলা যায় না, এটা এমআই এর ইসিজি, সেজন্য বলছি এটা ডায়াগনোসিস এক্সপেন্সিভ অ্যান্টিরিয়র এমআই উইথ ফ্রিকোয়েন্ট শর্ট রান অফ বিটি। সো ইট ইজ নট আ বিটি, মানে কি বলবো, মানে ভিটির ইসিজি না, শর্ট রান অফ বিটি, একটু পরপর পিভিসি হচ্ছে অনেকগুলা, এটাই আর কি। এটা কি বলে ডায়াগনোসিস? ভিটি। এটা ভিটি, এটাকে এক বাক্যে ডায়াগনোসিস বলবেন ভিটি। সো ভিটি মানে দিস, বুঝছেন? এটা এরকম দেখলে ভিটি বলবেন। হোয়াইট কিউআরএস, ট্যাকিকার্ডিয়া আছে এবং রিদম হচ্ছে রেগুলার, আপনাদের জন্য ডায়াগনোসিস একটাই, দ্যাট ইজ ভিটি। আচ্ছা, এখন একটু ইয়ে নিয়ে কথা বলবো, এই জিনিসটা নিয়ে। হোয়াট ইজ দিস? মাঝে মধ্যে অনেকে, আমরা জানি যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে একটা নদী, নদীর ব্রিজ শুধুমাত্র একটাই। অনেকের দেখা যায় জন্মগতভাবে এদিক দিয়ে অথবা এই পাশ দিয়ে চোরাই রাস্তা থাকে, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমরা বলি অ্যাক্সেসরি পাথওয়ে, এগুলোকে বলি আমরা অ্যাক্সেসরি পাথওয়ে। এই চোরাই রাস্তাগুলোর বৈশিষ্ট্য কি? কারণ আমরা জানি যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে কোনো কারেন্ট পাস করতে পারে না, কিন্তু যেহেতু এরকম চোরাই রাস্তা থাকতে পারে যে কোনো এক পাশে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে অথবা লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে, এই চোরাই রাস্তাতে কারেন্ট চাইলে ঢুকে যেতে পারে, ঠিক আছে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলে। এবার ধরেন ওর হচ্ছে একটা পেশেন্ট যার হচ্ছে একটা চোরাই রাস্তা আছে। এখন কি হলো, প্রথমে অ্যাসিড ইম্পালস পাঠাইলো সবাইকে, পিএফ করলো, পিএফ এর কারেন্ট সে হচ্ছে এদিকে আসলো, এদিক দিয়েও যাবে, যেদিক দিয়ে রাস্তা সেদিক দিয়ে দৌড়াইতে যাবে কারেন্ট। এখন এভিনোড যে আসছে সে কি করবে? এভিনোডাল ডিলের জন্য ওয়েট করতে থাকবে, কারণ ধরতে পারেন এটা হচ্ছে অনেকটা কি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে তো বর্ডার আছে, আর আমরা চাইলে স্থল বন্দর দিয়ে হচ্ছে কি ইন্ডিয়া যেতে পারি, নর্মাল ইমিগ্রেশন প্রসেসে সময় লাগে। আর অনেকে হচ্ছে যাদের সীমান্ত এলাকায় বাড়ি, এরা হচ্ছে সীমান্তের মাঝখান থেকে খালি তার কাটাতে লাভ দিয়ে হচ্ছে ওই পারে চলে যায়। ইট ইজ লাইক হচ্ছে কি তার কাটার প্যারাটপকায় চলে যাওয়া, কোনো সময় লাগে না, ঘুম করে চলে যেতে পারে। তো এদিক দিয়ে যে আসতেছে এভিনোড দিয়ে, সে হচ্ছে বৈধ পথে ইমিগ্রেশন করে আসবে, সেজন্য তাকে এভিনোডাল ডিলের জন্য ওয়েট করতে হবে। যতক্ষণ সে ওয়েট করতেছে, কারেন্ট করলো কি চোর রাস্তা দিয়ে ঢুকে গেল। আচ্ছা, এখন চোর রাস্তা দিয়ে ঢুকলো, সে কি এবার বলেন তো, এই যে ডিপোলারাইজেশন করবে ভেন্ট্রিকলকে, সে কি বৈধ মানে যেটাকে বলে হাইওয়ে দিয়ে করবে নাকি সেল টু সেল কন্ট্যাক্টের মাধ্যমে? কি মনে হয়? সেল টু সেল কন্টাক্ট। সেল টু সেল কন্ট্যাক্টের মাধ্যমে করবে, কারণ হাইওয়ে দিয়ে আসলে অনলি তাকে হচ্ছে অবশ্যই জাংশন থেকে ওইখান দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, ঢুকলো, সে এবার সেল টু সেল কন্ট্যাক্টের মাধ্যমে এদিকে সেলগুলোকে ডিপোলারাইজ করা শুরু করলো। মানে কি? মানে হচ্ছে দেখবো যে আমরা এদিকে একটা ভেক্টর ক্রিয়েট হচ্ছে, যেহেতু এই পাশের সেলগুলো ডিপোলারাইজ করা শুরু করছে। এখন এই ভেক্টর যখন ক্রিয়েট হচ্ছে, আমার ইসিজি মেশিন তখন কি করবে? যদি এদিকে লিড থাকে, কিরকম ডিফ্লেকশন দিবে? পজিটিভ আপওয়ার্ড আপওয়ার্ড ডিফ্লেকশন দিবে।
দেওয়া শুরু করলো। বিকজ দেখেন এখানে আমি যে দাগ দিচ্ছি, এখানে কিন্তু এখন এই বিন্দুটার কোনো ডিলে একদম পি এর পরে ডাইরেক্ট দাগ দেওয়া শুরু করছে, কারণ এইখান দিয়ে যে ঢুকতেছে অবৈধ রাস্তা দিয়ে, ওর কোনো লেট করা লাগে না, এই বিন্দুটার ডিলের কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট কারেন্টে সেখানে ঢুকে চলে গেল, ডিপোলারাইজ করা শুরু করলো। এখন যেহেতু এটা হচ্ছে কি ধরেন আপনার মাটির ভাঙ্গা রাস্তা দিয়ে ডিপোলারাইজ করতেছে, সে ধরেন এতখানি হচ্ছে ডিপোলারাইজ করছে, এতটুকু করতে তার যে সময় লাগতেছে, ততক্ষণে আমার এখান দিয়ে যে বৈধ পথে ইমিগ্রেশন করে আসতেছে সে ঢুকে গেল। ঢুকে এরপর করবে কি, সে সাই করে হাইওয়ে দিয়ে সব জায়গায় পৌঁছায় যাবে, এবং আমি দেখবো যে আমার কিওয়ার্ডস এর চেহারা তখন হবে লাইক দিস, এই পার্টটা টিপটা ন্যারোই থাকবে। চেহারাটা তখন কিওয়ার্ডস এর এরকম হচ্ছে। আচ্ছা, এখন আমাকে বলেন এখানে পিয়ার ইন্টারভেল যদি আমার নর্মাল অবস্থা 3 to 5, পিয়ার ইন্টারভেল কি নর্মাল থাকবে, না লং হবে, না শর্ট হয়ে যাবে? পিয়ার ইন্টারভেল এই ক্ষেত্রে শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে, এবং শর্ট হওয়ার জন্য দায়ী হচ্ছে চোরের রাস্তা দিয়ে কারেন্ট আগে ঢুকে যাচ্ছে। এই সিজে দেখেন লিড 2 তে পিয়ার ইন্টারভেল দেখেন নর্মাল না শর্ট, কি মনে হচ্ছে দেখেন? শর্ট মনে হচ্ছে। ঠিক আছে, দেখি পিয়ার ইন্টারভেল শর্ট। এই যে কিওয়ার্ডসটা, এটার চেহারাটাকে আমরা যদি ধরেন একটু মডিফাই করে আঁকি, এই জিনিসটা দেখতে ল্যাটিন ডেল্টার মতো, তাই এই জিনিসটাকে ডেল্টা ওয়েভ নামেও ডাকা হয়, এবং এটা পাওয়া যায় এক্সক্লুসিভলি ইন কেস অফ WPW সিনড্রোম, সোজা কথা চোরাই রাস্তা সিনড্রোম। তো এটা একটা যদি কেউ বলে WPW ECG, ইউ আর যদি 1 নাম্বার থাকে এটাতে ইউ উইল গেট 75.75, আর 0.25 পাওয়ার জন্য আপনাকে বলতে হবে চোরাই রাস্তাটা হার্টের কোন দিকে, অর্থাৎ রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলের মধ্যে, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মধ্যে। তো সেটার জন্য আমরা তাকাবো হচ্ছে V1। আচ্ছা, V1 এ RS সাইজ কেমন হবে এর তুলনায়? থেকে বড় হবে, RS সাইজ ছোট হবে। ছোট হবে। RS সাইজ নরমালি ছোট হওয়ার কথা। নরমালি ছোট হওয়ার কথা। আচ্ছা, এখানে কি বড়, এখানে অনেক এখানে বড়। বড়, অনেক বড়। মানে হচ্ছে উপরেরটা বড়, সেজন্য এই প্যাটার্নটাকে আমরা বলি WPW টাইপ A। WPW টাইপ A ফর, খেয়াল রাখবেন, A ফর অ্যাবোভ, ঠিক আছে, A ফর অ্যাবোভ। A মানে হচ্ছে আপনার চোরাই রাস্তা is on the left side। আর যদি ধরেন ইসিজি চেহারাটা এরকম হয় যে V1 এর মধ্যে S এর সাইজ R এর থেকে বড়, তাহলে আমরা বলি টাইপ B4, মনে রাখবেন শর্ট ফর্ম, B ফর বিলো, A ফর অ্যাবভ। B মানে হচ্ছে চোরাই রাস্তা আপনার রাইট সাইডে, কোন সাইড সেটা মনে রাখার দরকার নাই, ইউজুয়ালি ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বলি WPW টাইপ A অথবা টাইপ এভাবে হচ্ছে আমরা ডায়াগনোসিস করি। তো WPW বুঝে ফেললাম, এরপর তাকানো হচ্ছে V1 এর দিকে। V1 এ যদি RS বড় থাকে টাইপ A, SSS বড় থাকে টাইপ B। ভাই অ্যাক্সেস দেখে বুঝতে পারি? অ্যাক্সেসের সাথে কোনো সম্পর্ক নাই,
অ্যাজ ফার এজ আই নো, মানে অ্যাক্সিস দেখে অ্যাক্সিস চেঞ্জ হয়, বাট ডায়াগনোস করার জন্য হচ্ছে V1 এর কথা বলতে হবে। ভাই আমরা এটাকে আরভিএইচ বলতেছি না কেন? আমরা এটাকে আরভিএইচ বলতেছি না কারণ কিউআর কমপ্লেক্স, সরি পিয়ার ইন্টারভেল ন্যারো, তাই যদি পিয়ার ইন্টারভেল ন্যারো না থাকতো তখন আমরা সেটাকে আরভিএইচ কিন্তু পিয়ার ইন্টারভেল ন্যারো, ডেল্টা ওয়েভ আছে, আচ্ছা ভাইয়া তো কিউআরএস আমাদের চিন্তা কমপ্লেক্স ভাবনা যদি ওয়াইড থাকে আর যদি বুঝি নাই। আচ্ছা ভাই কিউআরএস কমপ্লেক্স যদি ওয়াইড থাকে আর যদি এরকম আর বড় থাকে সেই ক্ষেত্রে তো আমরা আরবিএইচ বলতে পারবো নাকি নেরো হইতে হবে এরকম? আরভিএইচ কিউআরএস ওয়াইড, এখানে কিউআরএস কি আছে বলেন তো? হিসাব অনুসারে কিন্তু কিউআরএস ওয়াইড, যদি একদম টু দা পয়েন্ট হিসাব করা শুরু করেন যেখান থেকে এই স্টার্ট হয়েছে সে ঠিকই 180 থেকে 120 মিলি সেকেন্ড থেকে বড়, তবে আপনার কিউআরএস একটা ওয়াইড আছে। সো আরভিএইচ এর সাথে ডিফারেন্স হচ্ছে, আরভিএইচ এর ক্ষেত্রে তো আমি বলছি যে প্রথম কথা আরভিএইচ এর ক্ষেত্রে হচ্ছে কি এরকম আপনি শর্ট পিয়ার ইন্টারভেল পাবেন না, ডেল্টা ওয়েভ পাবেন না। শর্ট পিয়ার ডেল্টা পাইছেন মানে তখন বুঝে নিতে হবে WPW ইজ গোইং অন, নট হ্যাঁ বলতেছিলাম যে পিআর আর নরমাল সবই নরমাল, শুধু যে কমপ্লেক্সটা ওয়াইড আছে এবং হচ্ছে আর বড় আছে সেক্ষেত্রে কি বলা যাবে? কমপ্লেক্স ওয়াইড V1 এ আর বড় ডায়াগনোসিস কি হয়? আরবিবিবি। আরবিবি হয়ে যায় ডায়াগনোসিস। আরবিবিবি এর অনেকগুলো কজ আছে, আরবিবি কজের মধ্যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি একটা কজ, ঠিক আছে? এটা আন্ডারে পড়বে, খুঁজে দেখতে হবে আপনাকে কি কারণে আরবিবি। আচ্ছা এবার একটা জিনিসের কথা বলেন ভাই এটা তো কিন্তু অনেক আরভিএইচ প্লাস স্ট্রেন প্যাটার্ন মনে হচ্ছে। যেটাই বলতেছে এটা কি বলেন? সেকেন্ডারি ডিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি। abnormality সেকেন্ডারি রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি। এবং আমি বলছি যে তো সেকেন্ডারি রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি তিনটা জায়গায় পাওয়া যেতে পারে। এক নাম্বার হাইপারট্রফি, ফান্ডাল ব্রাঞ্চ ব্লক, আর হচ্ছে আরেকটা WPW, রেসিপ্রোকাল। ঠিক আছে? এই তিনটা হচ্ছে কমন জিনিস যেখানের মধ্যে সেকেন্ডারি রিপোলারাইজেশন অ্যাবনর্মালিটি ফ্রিতে আসে, ঠিক আছে? এটাও ফ্রিতে আসছে উইথ WPW, কারণ আপনার এখানে ডিপোলারাইজেশনের নরমাল সিকোয়েন্স ঝামেলা হয়ে গেছে। এখান থেকে কারেন্ট ঢুকতেছে, ঢুকে হচ্ছে কি ফার্স্টে কিছু জায়গায় সে ডিপোলারাইজেশন করতেছে, অ্যাজ এ রেজাল্ট রিপোলারাইজেশন সিকোয়েন্সও ঝামেলা হয়ে যায় এবং সেই জন্য হচ্ছে কি চেহারা উল্টাপাল্টা হয়ে যায়। বুঝা গেল এতটুকু একটা WPW চেহারা কেমন হবে এবং কি হচ্ছে ভিতরে? আচ্ছা এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হাইপারক্যালেমিয়া এন্ড হাইপোক্যালেমিয়া। তো এটা আসলে বলার তেমন কিছু নাই, এটা নির্ধারিত আমি PDF দিয়ে দিব, একটু বড় লেকচার দেখে নিবেন। যেটা আমার বলার আছে সেটা নিয়ে কথা বলি। একটা হাইপারক্যালেমিয়া এখানের মধ্যে দেখবেন কিছু একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছে, এটা হবে ওইটা হবে এটা হবে সেটা হবে সেটা হবে, বাট রিয়েল লাইফ ইজ নট লাইক দ্যাট। কেউ যদি আপনাকে বলে ডেসক্রাইব দিস ইসিজি, এই ডেসক্রাইব করেন তো কি কি দেখতে পাচ্ছেন? আমাকে বলেন কি পি দেখতে পাচ্ছেন? পিয়ার ইন্টারভাল দেখতে পাচ্ছেন? না। আচ্ছা পি দেখতে পাচ্ছেন না, পিয়ার ইন্টারভাল দেখতে পাচ্ছেন না, চোকা চোকা টিও দেখতে পাচ্ছি আমরা। এই যে এগুলা these are P waves, এখান থেকে কিউআরএস কমপ্লেক্স স্টার্ট হইছে, these are P waves। তো হাইপারক্যালেমিয়ার এসিজি চেঞ্জ বোঝানোর জন্য আসলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাই, যখন দেখবেন যে ইসিজি ডাজন্ট মেক এনি সেন্স,
পিআর ইন্টারভেল সবকিছু মার্জ হয়ে গেছে, কিউআরএস কেমন হোয়াইট হোয়াইট, টি গুলা কেমন আকাশ ছোঁয়া, কোনো কিছু হিসাব আমি মিলাতে পারছি না, এমআই এর দিকেও যায় না, কোনো দিকেই যাচ্ছে না। তখন হাইপার ক্যালেমিয়াকে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে সাথে রাখবেন, ঠিক আছে? বিকজ যদিও অনেকগুলো লেখা আছে যে হাইপার ক্যালেমিয়াতে কি কি পাওয়া যায়, বাট পার্সন টু পার্সন, পটাশিয়ামের লেভেল টু লেভেল ইসিজি খুব বেশি চেহারা ভ্যারি করে, যেটা আমি দেখলাম আর প্র্যাকটিক্যালি অনেক বেশি ভ্যারি করে। সো হোয়াট ইউ নিড এ হাই ডিগ্রি অফ সাসপিশন এবং পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। ধরেন এই ইসিজিটা আপনি পাইছেন, একটা হচ্ছে গিয়ে সিকিউরিটি পেশেন্টের যে হচ্ছে ডায়ালিসিস মিস করছে, তখন আপনার প্রথম ডায়াগনোসিস হবে হাইপার ক্যালেমিয়া হয়ে গেছে। তো হিস্ট্রিকে এক্ষেত্রে কোরিলেট করা ছাড়া আসলে খুব একটা ভালো উপায় নাই। তবে যেটা হচ্ছে যখনই দেখবেন চেহারা উদ্ভট কিউআরএস কমপ্লেক্সের, এবং ওরা লিখিয়ে দিয়েছে এখানে দেখেন ডেজায়ার কিউআরএস কমপ্লেক্স, মানে হচ্ছে আগা মাথা নাই, তখন ধরে নেবেন যে হাইপারক্যালেমিয়া একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন এটাও একটা হাইপারক্যালেমিয়ার ইসিজি। ইউএফ, পিআর ইন্টারভেল, কিউআরএস কমপ্লেক্স দেখা যাচ্ছে এখানে, দেখেন আবার পি আছে, সিজিপি, বাট কিউআরএস কমপ্লেক্সের চেহারা জানি কেমন উদ্ভট টাইপের। সো চেহারাগুলা যদি পি না থাকতো, আমি বলে দিতাম যে কি বলতাম বলেন তো, যদি পি না থাকতো তাহলে কি বলা যেত? কিউএফ পিওএফ নাই, পিওএফ নাই, হোয়াইট কিউআরএস QA কমপ্লেক্স, তাহলে ভিটি ভিটি, ইয়েস। কিন্তু এখানে পিওএফ আছে, আবার হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। কোন বান্ডল ব্রাঞ্চের নর্মাল প্যাটার্নের মতো চেহারাটা মনে হচ্ছে না, নোন প্যাটার্নের মতো অজবরল, সেটাই হচ্ছে কি তখন ধরে নেবেন যে হাইপারক্যালেমিয়া ইজ আ পসিবিলিটি। হাইপারক্যালেমিয়া হচ্ছে এমন একটা জিনিস যে আপনার ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক করতে পারে, সেকেন্ড ডিগ্রি করতে পারে, কমপ্লিট হার্ট ব্লক করতে পারে, ব্র্যাডিকার্ডিয়া করতে পারে, টলপিট কি করতে পারে, হোয়াইট কিউআরএস করতে পারে, করতে পারেন এমন কিছু নেই, সবই করতে পারে। তো যখন দেখবেন যে কোনো হিসাবে পড়তেছে না, ধরে নিতে হবে যে হাইপারক্যালেমিয়া ইজ আ পসিবিলিটি। বুঝে গেছেন? তো এর থেকে আসলে ভালো করে হাইপারক্যালেমিয়া সম্পর্কে আমি বলার কিছু নাই, যেটা হচ্ছে নেটে সার্চ করতে হবে হাইপারক্যালেমিয়া। ইট ক্যান হ্যাভ, মানে অনেক রকম চেহারা হাইপারক্যালেমিয়া, ঠিক আছে? সো আপনাকে দেখে দেখে জিনিসটা অ্যাকোমোডেট করতে হবে। মেইন কথা হচ্ছে ফর হাইপারক্যালেমিয়া হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে পটাশিয়াম বাড়ার মতো পেশেন্টের কোনো সেকেন্ডারি বা প্রাইমারি কোনো প্যাথোলজি আছে কিনা, যদি থাকে তখন হচ্ছে আপনাকে অবশ্যই হাইপারক্যালেমিয়া সাসপেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে কোনোভাবেই হিস্ট্রি ছাড়া আসলে ডায়াগনোজ করা খুব কঠিন। এরপরে মাঝে মধ্যে একখান বিচ্ছিরি জিনিস, যেটা হচ্ছে পেরিকার্ডাইটিস, রেয়ার জিনিস। তারপর সবার অনেক আগ্রহ থাকে যে পেরিকার্ডিসে কি হয়। পেরিকার্ডিস একটা ফালতু জিনিস, যার ক্রাইটেরিয়া, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে এসটি সেগমেন্ট ইলাভেশন, অর্থাৎ এসটি সেগমেন্ট উপরে উঠে যাবে, এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে পিআর সেগমেন্ট ডিপ্রেশন, পিআর সেগমেন্ট ডিপ্রেসড হয়ে যাবে। দিস আর দ্য টু ক্রাইটেরিয়াস। তো এটার যে এসটি ইলাভেশন সেটা একটু ডিস্টিংগুইশ টাইপের। এই যে প্যাটার্নটা দেখেন, একটা নর্মাল যখন এমআই হয় সেটার এসটি সেগমেন্ট হয় লাইক দিস, বা এরকম হয়, অর্থাৎ একটা উত্তল বা কনভেক্স হয় জিনিসটা। আর ইন কেস অফ পেরিকার্ডাইটিস যে এসটি ইলাভেশন গুলো হবে সেগুলো হবে হচ্ছে গিয়ে কনকেভ, অবতল। এই প্যাটার্নটাকে বলা হয় হচ্ছে গিয়ে চেয়ার শেপ এসটি ইলাভেশন, ঠিক আছে? এবং সেই সাথে যদি দেখেন, মনে হচ্ছে যে আমাদের পিআর সেগমেন্ট গুলা টিপি সেগমেন্টের সাপেক্ষে
আমাদের পিয়ার সেগমেন্ট গুলো নিচের দিকে বসে গেছে। এটা হচ্ছে একটা খুব আসলে ভালো ইসিজি, খুবই সুন্দর একটা ইসিজি, সেই জন্য এত সুন্দর করে সবগুলা ক্রাইটেরিয়া খুঁজে পাচ্ছি। বাস্তব জীবনে নট সো ইজি। ডায়াগনোসিস তাহলে কিভাবে করবো? হিস্ট্রি ছাড়া কোনো গতি নাই আসলে। ভালো করে হিস্ট্রি নিতে হবে, প্লাস হচ্ছে কি পেশেন্টের চেস্ট অসকালটেট করতে হবে, কোরিডোরে হচ্ছে আপনাকে আসলে ডায়াগনোসিস পৌঁছাতে হবে। আর ইসিজি দেখে হিস্ট্রি নিয়ে আসলে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে জিনিসটাকে রাখতে হবে। আদারওয়াইজ কাউকে ইসিজি ধরাই দিবেন, সে যে কনফিডেন্স সহকারে পেরিকার্ডিস কখনোই বলতে পারবে না। এবং পেরিকার্ডিস ইজ রেয়ার থিং, থ্যাঙ্কস গড। এটা হচ্ছে হয়তো লাইফে একটা বা দুইটা পাবেন, ঠিক আছে, এর বেশি পাওয়ার চান্স কম। বাট পেশেন্টের হচ্ছে হিস্ট্রি দিয়ে আপনাকে জিনিসটা টোটালি আলাদা করতে হবে। ইভেন মজার ব্যাপার হচ্ছে পেরিকার্ডিসে কিন্তু স্বপ্নই নাই রেইজ থাকতে পারে, সো এটাও একটা খুব ঝামেলা করে। তো সেই জন্য হচ্ছে হিস্ট্রির হচ্ছে আসলে কোনো বিকল্প নাই। হিস্ট্রি নিয়ে তারপর হচ্ছে আপনাকে একটা ডায়াগনোসিস পৌঁছাতে হবে। আর একটা জিনিস যেটা যদি দেখেন যে অনেক সময় দেখবেন যে লিড গুলার এরিয়া মিলাইতে পারবেন না আপনি। যেমন এখানে দেখেন তো অ্যাস্ট ইলেভেশন কোন কোন লিডে আছে? কোন কোন লিডে আছে অ্যাস্ট ইলেভেশন? মনে হচ্ছে অ্যাস্টির মতো। 4, 5, 6 V4 5 হচ্ছে 6 এ 4 6 3 তেও মনে হচ্ছে আছে, আবার এভিএফ এ আছে, এদিকে 2 তে আছে মনে হচ্ছে, 1 এ আছে, 1 এ আছে। এপিএল এ আছে মনে হচ্ছে। এখন যখন আপনি আর্টারির সার্কুলেশনের এরিয়া মিলাইতে যাবেন, যে ব্লক কোথায় হয়েছে, তখন দেখবেন যে আর মিলাইতে পারতেছে না। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র ল্যাটারাল এমআই, আবার সাথে হচ্ছে ইনফেরিয়র। তাহলে অ্যান্টেরিয়রও সাপ্লাই দেয়, ল্যাটারালও সাপ্লাই দেয়, অ্যান্টেরিয়র থাকা মানে তো হচ্ছে এলএডি, আবার একই সাথে ইনফেরিয়রও গেছে। একই পেশেন্টের একই সাথে এলএডি তে ব্লক, ওদিকে পিডিএ তে ব্লক, এটা সম্ভব না। এরকম হলে পেশেন্ট হচ্ছে কি আমার কাছে এত সুন্দর করে আসবে না, কাত হয়ে যাবে পুরা, ঠিক আছে। সো দিস আর সাম ক্লুজ। এবং যখনই আপনার হচ্ছে এলইডি বা এত ব্লক হবে, অ্যাস্ট ইলেভেশন এত সুন্দর করে জাস্ট কনভেক্স অবস্থা নিয়ে বসে থাকাটাও রেয়ার, ঠিক আছে। তো এরকম কিছু কিছু জিনিস এবং পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন, হিস্ট্রি, এগুলো দেখে আসলে আপনাকে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে পেরিকার্ডিটিসটাকে রাখতে হবে এবং ইকোকার্ডিওগ্রাফি করে আলটিমেটলি কনফার্ম করতে হবে যে পেরিকার্ডিটিস হয়েছে কি হয়নি। হ্যাঁ, পেরিকার্ডিটিস কি বুঝি নাই। দিতে পারে? হ্যাঁ, কথা বুঝি নাই। পেরিকার্ডিটিসের ক্ষেত্রে ভাইয়া, পেরিকার্ডিটিসের ক্ষেত্রে কি কি হিস্ট্রি আসতে পারে? কি সিনারিও? ভাইয়া, কি কি হিস্ট্রি দিতে পারে আর কি, মানে কি হিস্ট্রি আচ্ছা আসতে আচ্ছা, পারে হিস্ট্রি বুকে পেরিকার্ডিটিসের ব্যথা, ক্ষেত্রে? বুকে ব্যথা নিয়ে আসতে পারে। বুকে ব্যথার সাথে হচ্ছে তোমার জ্বরের হিস্ট্রি থাকতে পারে, অনেকের হচ্ছে তোমার মুভমেন্টের সাথে পেন হিস্ট্রিও থাকতে পারে, ঠিক আছে। আবার পেরিকার্ডের সাথে যদি পেরিকার্ডাল ইফিউশন থাকে, অনেকের যদি বড়সড় মানে ইফিউশন অনেক বেশি হয়ে যায়, তখন হচ্ছে তোমার পালসাস অল্টারনেন্স পাওয়া যায়, ঠিক আছে। অনেক রকম আসলে ভ্যারাইটিস টাইপস অফ হিস্ট্রি নিয়ে আসতে পারে। আর পেরিকার্ডিটিস জিনিসটা তো আসলে কোনো কিছুর কারণে হয়, সেকেন্ডারি টু সামথিং। যেমন একটা কমন কজ হচ্ছে টিউবারকুলোসিস, দেখা যায় পেরিকার্ডের মধ্যে টিবি ধরে হচ্ছে তোর দেখবে ইভিনিং রাইজ, এই সেগুলার হিস্ট্রি, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে টিবির হিস্ট্রি তুমি পাইতে পারো। সো একদম স্পেসিফিক আসলে পেরিকার্ডিটিসের হিস্ট্রি বলা কঠিন। চেস্ট পেইন একটা হিস্ট্রি হতে পারে, ফিভার একটা কমন হিস্ট্রি, আর সেকেন্ডারি টু যে কজে পেরিকার্ডিটিসটা হচ্ছে, পেরিকার্ডিয়ামের তোমার ইনফ্লামেশন, সেটা রিলেটেড তুমি রিলেভেন্ট কোন একটা ডিজিজ পেয়ে যেতে পারো, যেটার সাথে হচ্ছে কি যেটা তোমার মানে পেরিকার্ডিটিস করে এরকম কোন একটা কিছু, ওই ডিজিজ রিলেটেড কোন একটা ক্লু তুমি পেয়ে যেতে পারো। সো পেরিকার্ডিটিস ডায়াগনোস করাটা কঠিন, ঠিক আছে, নট সো ইজি। ডায়াগনোস করা তোমার একটু কঠিন আছে, জাস্ট ইসিজি দিয়ে খুবই কঠিন। আমাদের স্যাররাও দেখবে যে মিস করে চলে গেছে, ঠিক আছে। বাট ফুল সিনারিও নিয়ে তখন একটা ডায়াগনোসিসের জন্য, তারপর সাথে ইনভেস্টিগেশনের সাহায্য নিতেই হবে, তখনই একটা ডায়াগনোসিস পৌঁছানো যায় পেরিকার্ডিটিস, ঠিক আছে।
আর অনেকে দেখবে হচ্ছে ডায়াগনোস করে ফেলতেছে, বিশেষ করে গ্রুপ গুলাতে ইসিজি পোস্ট করে দেখো লিখে দিচ্ছে পেরিকার্ডিটিস এসে। তুমি সোশ্যাল মিডিয়াতে একটা ডায়াগনোসিস লিখে দেওয়া খুব ইজি, বিকজ পেশেন্ট নাই এখানে কোনো, তুমি তোমার ডায়াগনোসিস দিয়ে দিচ্ছ। বাট রিয়েল লাইফে ভাইয়া টু রিচ এসব এন্ড ডায়াগনোসিস ডায়াগনোসিস দিকে হতাশ ভেরি হয়ে মাচ যায়। টাফ। বুঝি নাই হ্যাঁ কথা। এসব ডায়াগনোসিস দিকে হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার কিছু নাই। শোনো, আমরা যখন এফসিপিএস পরীক্ষা দিছি পার্ট 1, তো কোচিং তো করছি, তো দিলীপ স্যারের কাছে কোচিং করছিলাম। তো পরীক্ষা স্যার বলে দিছিল আর কি যে এফসিপিএস পরীক্ষা দিতে গিয়ে কারো খাতা দেখতে যাও না, কাউকে জিজ্ঞাসা করবে না আনসার, কারণ তুমি যাকে জিজ্ঞেস করবা দেখবা যে সেও আসলে পারে না। তো এটাই হচ্ছে রিয়েলিটি। তো আমরা যখন আসলে অ্যাডমিশন মানে এইসব পরীক্ষাগুলো দিতে যাই, ধরো যদি 100 জন পরীক্ষা দিতে যায়, 20 জন খালি ঠিক করে পড়ালেখা করে যায়, বাকি যারা হচ্ছে একটু দেখে আসে পরীক্ষার কি অবস্থা পরীক্ষার হলে। তা আমিও প্রথমবার এরকম পরীক্ষার হলের বাতাস খাইতে গেছি, আমাকে অনেকে লিখছে এটা আনসার কি, এটার আনসার কি, আমি বলছি আমি এটা দিছি, দিয়ে দেন ওইটা। ও দিছে এরকম, তা আমি নিজেও ঠিক মতো জানি না আসলে আনসার কি দিছি, বলে দিছি, সেও দিছে এরকম। ইট ইজ লাইক দ্যাট। তোমার সোশ্যাল মিডিয়ায় যে এত ডায়াগনোসিস দেয়, অনেকে আমি দেখি অনেক ডায়াগনোসিস মানে মন চাইছে দিয়ে দিছি, কেউ পাশ ফেল তো নাই, এখানে বাতাস খেতে আসলাম, দেখলাম একটা ইসিজি, ডায়াগনোসিসটা দিয়ে গেলাম গা। তো এটা দেখে আসলে অন্যরা সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কি সব হাবি যাবি এটার উপর এটা সেটা 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 ডায়াগনোসিস করে ফেলতেছে। অথচ সবসময় খেয়াল রাখবা, ডায়াগনোসিস কিপ ইট সিম্পল। কমন জিনিস সবচেয়ে কমনলি হয়, সো সবার আগে কমন জিনিস চিন্তা করবা। বাট আমাদের ব্রেনটাই এমন ভাবে আসলে সাজানো যে তুমি যখন দেখবা যে কজোলজি পড়তে যাওয়া বা যে কোনো জিনিস সবচেয়ে কঠিন এবং সবচেয়ে রেয়ারেস্ট যেটা দেখবে খালি এটার নামই মুখস্থ হয়ে গেছে গা। পরীক্ষার হলে ভাইবা বলতে গেল স্যার বলবে এটার কারণ কি বলো, সবচেয়ে রেয়ারেস্ট সবচেয়ে কঠিন যেটা ওটা সবার আগে মুখ দিয়ে বের হয়। স্যাররা মাইন্ড করে বসে থেকে কথা আগে বলছো তুমি কেন জীবনে। তো সবসময় চেষ্টা করবা কমন জিনিস, কিপ ইট সিম্পল। সিম্পল ডায়াগনোসিস সবার আগে, ঠিক আছে? টাফ জিনিস তুমি হয়তো লাইফে পাবা একটা, সেটার জন্য এত পরিশ্রম দেয়া লস, ওটা অন্য কারোর জন্য রেফারের জন্য রেখে দাও, যে ওই লাইনে স্পেশালিস্ট সে হচ্ছে ডায়াগনোসিস করবে। সো ইউ নিড টু লার্ন দ্য কমন থিং ফার্স্ট, যাতে কমন থিং মিস না হয়। এবং সবসময় ডায়াগনোসিস চেষ্টা করবা ইজিলি এক্সপ্লেইন করার, যত ইজিলি তুমি হচ্ছে ডায়াগনোসিস এক্সপ্লেইন করতে পারো, ঠিক আছে? এখানে কি দেখা যাচ্ছে বলেন দেখি আপনারা। তো লিড ওয়ানে সব উল্টো উল্টো দেখা যাচ্ছে। মানে রাইট এক্সিস ডেভিয়েশন একটা উল্টা। আর কোন ডায়াগনোসিস? এভিআর পজিটিভ কেন সব? এভিয়ার উল্টো মনে হচ্ছে। হ্যাঁ ওটা ডেক্সট্রোকার্ডিয়াম এটা। ডেক্সট্রোকার্ডিয়া, আচ্ছা ভেরি গুড। যেটা নিয়ে আসলে ওই সময় বলছিলাম সবসময় ট্যাপ কিউ, এটা হচ্ছে এই যে প্রথম স্টেজ টি। টি মানে হচ্ছে ইসিজির টেকনিক্যাল কোয়ালিটি, সবার আগে দেখে নিতে হবে। টেকনিক্যাল কোয়ালিটি 1 নাম্বার, এটা 25-এ সেট করা আছে কিনা, এটা 10-এ, অর্থাৎ এই যে এই জিনিসটা এটা 10 ঘর আছে কিনা, এই দুটো চেক করে নেবেন। তারপরে আপনার কাজ হচ্ছে লিড 1-এ পি আর টি এর চেহারা আর এভিআর এ পি আর টি এর চেহারাটা দেখবেন, ঠিক আছে? এই দুটো দেখলে বুঝে ফেলবেন সব ঠিক আছে না কাহিনী উল্টা পাল্টা হয়ে গেছে। এবং একই সাথে লিড 2-তেও দেখবেন পি এর চেহারা ঠিকঠাক আছে কিনা, পি এবং টি এর চেহারা, ঠিক আছে? মানে পি এরটা দেখলেই এনাফ। এখানে দেখেন লিড 1-এ পি এর চেহারা উল্টে গেছে, টি এর চেহারা উল্টে গেছে, আবার এভিআর এ টি এর চেহারা সোজা হয়ে গেছে, পি এর চেহারা সোজা হয়ে গেছে। এরকম সিচুয়েশনে দুইটা ডিফারেন্সিয়ালস মাথায় আসে। 1 নাম্বার,
লিড লাগাইতে ঝামেলা করছে। 2 নাম্বার ডেক্সট্রোকার্ডিয়া হয়েছে কিনা, অর্থাৎ হার্ট রাইট সাইডে কিনা। এখন আমি বুঝবো কিভাবে? যখন আমি এরকম সিনারিও দেখলাম, আমার এরপরের কাজই হচ্ছে V1 থেকে V5 পর্যন্ত চোখ বুলানো। ধরেন এটা হচ্ছে একটা লোক, ওর হার্ট রাইট সাইডে। এখন আমরা লিড কিভাবে লাগাই? V1, V2, 3, 4, 5, 6। আচ্ছা, এখন এই যে 1 2 3 4 5 6 এর মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি বা ভোল্টেজ কে রিসিভ করবে এই লোকের ক্ষেত্রে? P1, B1, আর সবচেয়ে কম B6, B6 V6। এই ইসিজিতে V1 আর V6 এর বা V5 এগুলোর চেহারা দেখেন, কি মনে হচ্ছে? কারেন্টের পরিমাণ কমছে না উল্টা বাড়ছে মনে হচ্ছে? বাড়ছে। বাস, বাড়ছে। তার মানে অবশ্যই এই লোকের হার্ট বাম পাশেই আছে। লিড লাগাইতে ভুলেছে। তার মানে কি করছে? টেকনিক্যাল ফল্ট। লিড Technical লাগাইতে ভুল fault. করছে। এবার সেম আরটিসিজি এখানে কি দেখা যাচ্ছে দেখেন, লিড 1 এ সেম কাহিনী। আবার এভিআরে দেখেন পি পজিটিভ টি পজিটিভ হয়ে গেছে, বাট আমরা জানি এভিআরে পিও নেগেটিভ হবে টিও নেগেটিভ হবে, কারণ এভিআরের পজিশন হচ্ছে উল্টা দিকে, একদম পিছনের দিকে থাকে। এই সিজিতে V1 থেকে V6 এর দিকে যান, কি দেখা যাচ্ছে? কারেন্টের পরিমাণ কমছে। আস্তে আস্তে কমছে। কমছে। কমছে কমে গেছে। V5 6 মনে হচ্ছে আরো কারেন্টই পাচ্ছে না সে। প্রোগ্রেশন ঠিক মতো কারণ ডেক্সট্রোকার্ডিয়া। কারণ যত হচ্ছে V6 এর দিকে, সে আসলে এই লোকের ক্ষেত্রে V6 অনেক দূরে। So for this ECG we can say here is dextrocardia. একটা বুঝা গেল? ডেক্সট্রোকার্ডিয়ার ইসিজিতে কি পাবেন? আর একটা লিড লাগাইতে প্যাচ করে ফেললে কি হবে? প্রোগ্রেশন ঘুরে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে অনেক সময় বলা হয় যে রিভার্স প্রোগ্রেশন অফ চেস্ট লিড। মানে হিসাব মতে V6 এ গিয়ে কারেন্টের পরিমাণ বা আরএসএস বেশি হওয়ার কথা ছিল, আর এখানে উল্টো হয়ে গেছে। অনেক সময় বলে যে রিভার্স প্রোগ্রেশন প্রেজেন্ট। ঠিক আছে? তো তখন বলে যে ডেক্সট্রোকার্ডিয়া মোস্ট পসিবল ডায়াগনোসিস, তারপরও অসকালেট করে শিওর হয়ে নিবে যে আসলে ডেক্সট্রো কি। এর ডায়াগনোসিস কি বলেন দেখি? ট্র্যাপ কিউ করে নেবে। এলপিপিভি। বলছি ট্র্যাপ কিউ করে। এই যে ভুল করে ফেলবেন তো তাড়াহুড়া করতে গিয়ে। ডোন্ট তাড়াহুড়া। অলওয়েজ একটা ইসিজি হাতে নিয়ে আপনাদের এখন কাজ হচ্ছে যে কমসে কম 5 মিনিট, ডায়াগনোসিসে পৌঁছে গেছেন কোনো সমস্যা নাই, 5 মিনিট থরলি চেক করবেন যে কিছু আমি মিস করলাম কিনা। ঠিক আছে? আমাদের সবসময় ভিতর থেকে একটা মনে হয় যে একটা আর্জ আসতে থাকে যে হাতে নিয়ে আমি ধাম ধাম করে 5 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে ডায়াগনোসিস বলে দিব। এটা সবসময় আর্জ হয়, এটা আমারও হয়, বলে ফেলবো। তাড়াহুড়াটা করবেন না, কারণ এখনকার স্টেজে যদি তাড়াহুড়া করেন অনেক কিছু মিস করে যাবেন। সবসময় চিন্তা করবেন ধরে ধরে ট্র্যাপ কিউ প্রত্যেকটা সেগমেন্ট ভালো করে চেক করবেন, তারপরে অ্যাস্ট্রি ইলাভেশন আছে কিনা ওগুলো, টি ইনভার্সন আছে কিনা ওগুলো চেক করবেন। এটা কখনো ওমিট করবেন না। ওইভাবে যখন প্র্যাকটিস করতে থাকবেন আস্তে আস্তে দেখবেন যে নিজেরই টাইমিং কমতে 10 সেকেন্ডে বলতে পারতেছেন, কিন্তু তখন সবকিছু দেখে আসতেছেন, কিছু মিস হবে না। এবার দেখেন টেকনিক্যাল কোয়ালিটি ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা নেই টেকনিক্যাল কোয়ালিটি, বাট আমরা দেখতে পাচ্ছি লিড 1 এর পি ঠিকঠাকই আছে। হোয়াট ইজ দ্য রেট এন্ড রিদম? The rhythm Rate 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 100 beat per minute 100 are regular. ওকে, এক্সিস Normal. এবার পি এন্ড পি আর ইন্টারভেল। শর্ট পিয়ার ইন্টারভেল। P present, short peer interval. শর্ট পিয়ার ইন্টারভেল, ভেরি গুড। শর্ট পিয়ার ইন্টারভেল, পি প্রেজেন্ট। ডায়াগনোসিস কোন দিকে যাচ্ছে?
WPW with type B. ভেরি গুড। B1 এর মধ্যে এসএস সাইজ বড়, so we are calling it B for below, type B, WPW type B, this is of WPW type B। এবং আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি রিপোলেশন অ্যানালগে রাস্তা। ভাইয়া ডেল্টা ওয়েভ কই? বুঝি না। ডেল্টা ওয়েভ মানে যেটা যেভাবে দেখাইছিলেন আমাদেরকে। হ্যাঁ, ডেল্টা ওয়েভ সবসময় ক্লিয়ার কাট বোঝা যাবে না, অনেকের আবার এটা নিয়ে একটু তর্ক আছে। ডেল্টা না দেখতে পেলে অনেকে এটাকে এলজিএল বলতে চায়, এলজিএল সিনড্রোম, লোয়েস্টেন গ্যাভাইন, আমি ভুলে গেছি পুরো নামটা, লোন গ্যানন লেভাইন সিনড্রোম, লেভাইন সিনড্রোম, হ্যাঁ লং গ্যানন লেভাইন সিনড্রোম, অনেকে হচ্ছে এটা নাম দিতে চায়। এই জিনিসটা নিয়ে আসলে অনেক হাইপোথেটিক্যাল জিনিস আর কি, এখনো প্রুভেন না। সো ইউ ক্যান কল ইট এলজিএল or you can call it WPW type B. Okay, both are actually correct. LGL নিয়ে অনেক ডিবেট আছে। ভাইয়া এলভিএইচ এর ভোল্টেজ ক্রাইটেরিয়া ফিল আপ করছে নাকি একটু দেখেন তো। LVH এর ক্রাইটেরিয়া 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপর 5 6 7 এর মতো আছে। LVH এর ক্রাইটেরিয়া ফিল আপ করছে। আর কথা হচ্ছে যেটা মজার, সেটা হচ্ছে WPWP তে ক্রাইটেরিয়া গুলো এরকম ফিল আপ হয়ে যেতে পারে, অনেক সময় সাইজটা লম্বা হয়ে যায়। সো উইথ সার্টেনিটি বলা সম্ভব না, কারণ হচ্ছে এখানে তোমার ভেক্টর ডিস্টরশন হয়। ভাই এর আগেরটাতে টাইপ এ ছিল, সেখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ছিল, আর এখানে হচ্ছে টাইপ বি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, মানে ওরকম লাগতেছে আর কি, ওরকম চেহারা হয়ে গেছে। সো বাট হচ্ছে যখন নরমাল সিকোয়েন্স উল্টাপাল্টা হয়ে যায়, কারেন্টটা ফ্লোটা উল্টাপাল্টা হয়ে যায়, এর একটা ডিরেকশন ঘুরে যায়, তো এরকম হচ্ছে গিয়ে ভোল্টেজ কাটার ফিল আপ করে ফেলতে পারে। বাট যেহেতু এখানে WPW আছে, তো এখানে মোস্ট প্রবাবলি ডিউ টু দ্যাট কাহিনী হচ্ছে গিয়ে ভোল্টেজ বেড়ে গেছে ওইসব দিকগুলোতে। এখানে স্টি এলিভেটেড আর ডিপ্রেসড মনে হচ্ছে, মানে B1 আচ্ছা, তো যেগুলো তো আছেই, এগুলো সেকেন্ডারি রিপোলারেশন অ্যাবনর্মালিটি বললাম না, তিনটা জায়গার মধ্যে হইতে পারে, ফ্রিতে আসে, হাইপারট্রফি, বান্ডেল ব্রাঞ্চ, WPW ফ্রিতে আসবে। B1 B2 B3 এগুলো তো নাই, তো এগুলো তো নাই। এটা কি মনে হচ্ছে? কনকিউবিটি আপওয়ার্ড হবে, কি মনে হচ্ছে বলো? আমি যদি বেসলাইন দাগটা নিই, V2 V3 তে কয় ঘর হওয়া লাগে? মেল 2.5 ঘরের থেকে বেশি হইতে হবে যে পয়েন্ট, ঠিক আছে? তো এখানে তুমি দেখো এরকম উঠে আসলে এটা কি ডায়াগনোসিস করেন। ট্র্যাপ কিউ করেন, ট্র্যাপ কিউ। টি ধরে নেন যে ঠিক আছে, তারপর বাকি রেট রিদম এক্সিস পি পিআর ইন্টারভ্যাল। এটা তো মনে হচ্ছে অ্যাক্টিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। খালি একজন বলছেন ডায়াগনোসিস, বাকিরা চুপ কেন? সর্ট টু দ্য অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে না, এই যে লিড টু দ্য, এবং দেখেন কন্ডাকশন ব্লক ফিক্স নাই, চেঞ্জ হচ্ছে সারাক্ষণ। সো ইট ইজ অ্যান অ্যাক্টিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল কন্ডাকশন ব্লক। ভেরিয়েবল এটা কি বলেন? বিটি ভিটি ভিটি। আরেকটা দেখি বলতে পারেন কিনা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হইতে পারে? এসভিটি উইথ এভারেন্সি। বাবা আপনাদের সবই পারেন। আচ্ছা যাক, ওইটা ঢুকলাম না, ঢুকলে মাথা গরম হয়ে যাবে সবার। এটা ডায়াগনোসিস কি বলেন? ফুল ডায়াগনোসিস ডিএক্স কি লিখবেন সেটা বলবেন আমাকে।
anterior inferior MI. inferior MI. Inferior MI. Inferior ST limited MI with posterior extension. Posterior extension. Extension. What is your next step? Culprit artery রাইট সাইডে টিসিজি করব। Right side ECG is your next step. What is the possible artery? Right. PDA. PDA. আর PDA or maybe RCA. Both can happen. LCX এর চান্সটা একটু কম যেহেতু lateral involvement নাই। So given ECG of inferior RCMI with posterior extension. Posterior extension. Possible RVMI সেটার জন্য আমাকে রাইট সাইড ECG করতে হবে, করে কনফার্ম করতে হবে। এটা কি ট্যাপ কিউ করেন? তো complete heart block with ventricular escape rhythm. বাকি একমত? বাকি একমত? হ্যাঁ। জি ভাইয়া। ওকে। কি সেকেন্ড B1 B2 Mobius type 2. Mobius type 2. Mobius type 2 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। Mobius type 2 Type 1. 3 কি হয় 2 type 1 3:2 second degree 3:2 second degree type 1 it is a type 1 এই দেখেন নরমাল ওয়ার্ডেনিং হইছে এরপর ড্রপ। আমরা জানি পিআর যদি সেকেন্ডটাতে যে ওয়ার্ডেনিং হয়ে যায় লেন্থেনিং হয়ে যায় তাহলে টাইপ 1 so it is a 3:2 Mobius type 1 second degree heart block। আর ট্যাপকির কথা তো বলছি and the ending। এবার বলেন কার কি কোশ্চেন আছে? কোশ্চেন করতে পারেন। আছে কোনো কোশ্চেন? ভাই আজকে গ্রুপে দেখলাম যে সমীক ভাই একটা ইসিজি দিছে, ওখানে কমেন্ট করছে S1 Q3 T3 প্যাটার্ন। S1 Q3 T3 এটা হচ্ছে গিয়ে আমরা যখন পালমোনারি এম্বোলিজমে আসলে ইসিজি ফাইন্ডিং অনেক রকমই হইতে পারে, অনেক সময় ইসিজি ফাইন্ডিংস হয় না, জাস্ট ট্যাকিকার্ডিয়া থাকতে পারে। তো এটার মধ্যে একটা প্যাটার্ন পাওয়া যায় মাঝে মধ্যে, মানে রেয়ারলি, আসলে সবসময় পাওয়া যায় না। এটাকে বলা হয় S1 Q3 T3 প্যাটার্ন। এটা মানে হচ্ছে লিড 1-এ একটু লম্বা চোরা বা ডিপ এস পাওয়া যাবে লিড 1-এ, আর লিড 3-তে ডিপ কিউ সাথে হচ্ছে টি ইনভার্সন, এটা পাওয়া যাবে। এটাকে বলা হয় S1 Q3 T3 প্যাটার্ন। বাট খালি এটার কোনো দাম নাই, হিস্ট্রির সাথে থাকলে, হিস্ট্রি যদি ম্যাচ করে তখন দাম আছে। ধরেন একটা পেশেন্ট লাংস টোটালি ক্লিয়ার, কিছু নাই, কিন্তু তার রেসপিরেটরি ডিস্ট্রেস, সাথে হচ্ছে রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে ডিহাইড্রেশনের হিস্ট্রি আছে, তার ডায়রিয়া, বা হচ্ছে গিয়ে প্রেগনেন্সি, যেখানে হচ্ছে আপনার পালমোনারি এম্বোলিজমের মতো কন্ডিশন, বা ধরেন আগের ম্যালিগনেন্সি পেশেন্ট, বা ধরেন হচ্ছে গিয়ে লোয়ার পেলভিক রিজনে কোনো হচ্ছে গিয়ে সার্জারি বা কোনো কিছু হয়েছে, ঠিক আছে, মেজর সার্জারি হয়েছে, এম্বোলিজম হইতে পারে, এরকম রিস্ক ফ্যাক্টর আছে। ওইসব রিস্ক ফ্যাক্টর সাথে হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও ম্যাচ করতেছে, পেশেন্টের হচ্ছে গিয়ে রেসপিরেটরি ডিস্ট্রেস, কিন্তু লাংসের মধ্যে কিছু নেই, অস্কালেট করে দেখছেন কিছু নাই, এবিজি করে দেখলেন যে হচ্ছে গিয়ে হাইপোক্সিয়া হচ্ছে, ওই রকম সিনারিওর সাথে যদি দেখাতে এরকম পাওয়া গেছে S1 Q3 T3 অর্থাৎ ডিপ এস ইন লিড 1, ডিপ কিউ লিড 3-তে, আর টি ইনভার্সন ইন লিড 3,
তখন এটাকে মানে ধরেন সিনারিওর সাথে এটা একটা সাপ্লিমেন্ট, যে হ্যাঁ রোগীটার মোস্ট পসিবলি পালমোনারি এম্বোলিজম হয়েছে, এটাকে S1Q3T3 প্যাটার্ন বলা হয়। হিস্ট্রি ছাড়া এটার কোনো দাম নাই, খেয়াল রাখবেন। ভাইয়া ইসিজিটা আমি মেসেঞ্জার গ্রুপে দিছি, দেখেন আজকে শ্রমিক ভাই যেটা দিছে। আচ্ছা বলেন, আপনারাই বলেন দেখি S1Q3T3, হ্যাঁ দেখি বলেন কি আছে এখানে। ভাই 3 নাম্বার লিডে তো কিউ মনে হচ্ছে এসব না। বাদ দেন, ট্র্যাপ কিউ করেন, ট্র্যাপ কিউ করেন, কিউআরএস ওয়াইড অর ন্যারো সেটা আমারে বলেন। হোয়াইট মনে হচ্ছে। কিউআরএস তো ওয়াইড। কিউআরএস ওয়াইড হলে পিওএফ আছে, জি ভাইয়া। তাকাইতে হবে কোথায়। কিউআরএস ওয়াইড 120 মিলি সেকেন্ড থেকে বেশি মানে কি, হোয়াট ডাজ ইট ইমপ্লাইজ? পিও আছে, কিউআরএস ওয়াইড, হাইওয়ে দিয়ে যাচ্ছে না হাইওয়ে ভাঙ্গা? ভাঙা। কি মনে হয়? এলবিবি ভাঙ্গা কই তাকাবো আমি? কোন তাকাই? V1 D1 এ কি দেখা যাচ্ছে? আরবিবিবি আরবিবিবি ডায়াগনোসিস আরবিবিবি, ঠিক আছে। কিন্তু বললাম না ভাই অনেক হচ্ছে ওখানে কমেন্ট করতেছিল যে ইয়ে S1QT দাঁড়ান আমি T3 ইসিজি ক্লাবে। করছে, আপনি একটা কমেন্ট দিয়ে আসেন, সমস্যা কি? আবার বাইফেসিকুলার ব্লকও লিখছে। এক্সিস কি অবস্থা বলেন তো? নরমাল লেফট এক্সিস ডিভিশন মনে হচ্ছে। লেফটের মতো মনে হচ্ছে। লিড 2 তে একটু ঘুরে গেছে। অ্যাকচুয়ালি এটা একটু কমপ্লেক্স লেভেল ইসিজি, এই জন্য এখানের মধ্যে আরবিবি আছে, সাথে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি ফ্র্যাগমেন্টেড কিউআরএস বলে একটা কথা আছে, ঠিক আছে। এগুলো অনেক আসলে অ্যাডভান্সড কার্ডিওলজির একটা স্টাফ, ফ্র্যাগমেন্টেড কিউআরএস আছে। তো অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টের আগে এমআই হয়ে থাকলে কিউএফ আসার বদলে কিউআরএস কমপ্লেক্সের মধ্যে ফ্র্যাগমেন্টেশন হয়ে যায়, ঠিক আছে। হার্টের গায়ে হচ্ছে গিয়ে ফাইব্রোসিস হয়ে কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে যে জায়গায় এমআই হয়েছে ওখানে ফাইব্রোসিস হয়ে যায়। তো দেখা যায় কিউএফ আসে নাই, কিন্তু ওই যে কিউআরএস কমপ্লেক্স যখন হইতেছে ওখানের মধ্যে হচ্ছে গিয়ে কিউআরএস কমপ্লেক্স ভাঙা ভাঙা চেহারা হয়ে যায়। তো এখানের মধ্যে কিউআরএস কমপ্লেক্স ভাঙা ভাঙা চেহারা হয়ে গেছে, ঠিক আছে। এবং তখন ভেক্টরের চেহারাটাও লিড ওয়াইজ কিছু বাঁকাতারা হয়ে যেতে পারে, ঠিক আছে। বাট ইন এসেন্স দিস ইজ অ্যান ইসিজি অফ আরবিবি, এটা হচ্ছে মেইন কথা, এটা ইসিজি অফ আরবিবি। এখন ওই যে বলছে একজন S1Q3T3, তাই তো? আচ্ছা আমাকে বলেন কিউএফ আছে এখানে লিড 3 তে? এটা তো পড়াইলাম, দেখেন তো। না ভাই নাই, কিউএভই নাই। আর আমি বলছি যে আরবিবি হোক এলবিবি হোক, ফ্রিতে কি আসে? সেকেন্ডারি রিপোলারেশন অ্যাবনরমালিটি আছে। এদিকে লিড 3 যে টি ইনভার্সনটা সিমেট্রিক্যাল না এসিমেট্রিক্যাল? লিড 3 তে এসিমেট্রিক্যাল। এসিমেট্রিক্যাল। আর ওই S1Q3T3 তে যে টিওএফ আসে সেটা সিমেট্রিক্যাল। সো এখানে S1Q3T3 কিছু নাই। ওই যেটা বললাম, সবাই এসে মন চাইছে একটা ইসিজি দেখছে, একটা ডায়াগনোসিস মেরে দিয়ে গেলাম, হইছে কি হইছে না সেটা নিয়ে কারো চিন্তা নাই, ঠিক আছে। পরীক্ষার হলের মতো যে আনসার দিচ্ছে আপনি জানেন না, যাকে জিজ্ঞেস করছেন সে কি আসলে যাই না পরীক্ষা দিতে আসছে না না যাই না পরীক্ষা দিতে আসছে। পালমোনারি এম্বোলিজম বলে দিছে পালমোনারি এম্বোলিজম, হইলে হোক না হইলে নেই। সো এগুলো দেখে প্যানিক হবেন না, যেভাবে স্ট্রাকচারলি পড়াইছি স্ট্রাকচার ধরে জিনিসগুলোকে করবেন। আর আমি বলছি একটা পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করা খুব কঠিন। আমাদের বড় বড় যারা স্যার প্রফেসর স্যাররা আছে ওরাও ডেফিনেটলি বলতে পারে না যে আরে পালমোনারি এম্বোলিজম হয়েছে কিনা। সিটিপিএ করা লাগে, সিটি পালমোনারি এনজিওগ্রাম করা লাগে। আর ইসিজির মধ্যে দেখা S1Q3T3 পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস হিস্ট্রি তো না ইসিজি,
হিস্ট্রি ছাড়া আপনি কিভাবে পালমোনারি এম্বোলিজম ডায়াগনোস করবেন? জি। হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হিস্ট্রি লাগবে পালমোনারি এম্বোলিজম ডায়াগনোস করতে হলে। রোগীর রিস্ক ফ্যাক্টর থাকা লাগবে, রোগীর ক্লিনিক্যাল সিনারিও ম্যাচ করতে হবে, সবকিছু ম্যাচ করতে হবে। এরপরে গিয়ে আপনি সাসপেক্ট করেন পালমোনারি এম্বোলিজম। কনফার্ম করার জন্য হচ্ছে সিটিপিএ, ইসিজি দিয়ে কিছুই বোঝা যায় না, কাগজে কলমে আছে আর কি, যে এটা হবে ওইটা হবে সেটা হবে, বাস্তবে এগুলো কিছু বোঝা যায় না। ঠিক আছে, সো এইসব ডায়াগনোসিস দেখে ডোন্ট প্যানিক। আপনি আপনার ওয়েতে করবেন, তাকাবেন না। এখানে দেখবেন যে 100টা যদি কমেন্ট পড়ে 70 জনই বুঝাল দেখছে না বুঝে লেখছে নিজেও জানে না, মন চাইছে একটা লেখা দিছি। ঠিক আছে, বাট আপনি আপনার মতো থিঙ্ক করে সবচেয়ে সহজ যেটা ডায়াগনোসিস সেটা দিয়ে স্টার্ট শুরু করবেন, যেটা সবচেয়ে কমন। ঠিক আছে, এগুলো দেখে ভয় পাবেন না, কিপ প্র্যাকটিসিং। আর কোনো কোশ্চেনস? ভাইয়া ওই আপনি তো ইয়ে দেবেন, স্লাইড দেবেন তাই না? আমি হচ্ছে লেকচারের পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে। তারপর ভাইয়া ভিডিও গুলো কয়দিন থাকবে? ভিডিওগুলো তো বলছিলাম 5 দিন 5 দিন। ঠিক আছে, দেখেন এই সপ্তাহে রাখবো, সমস্যা নেই, 10 তারিখ পর্যন্ত রাখবো। মাঝখানে দেখতে থাকেন। ভাইয়া কালকের ভিডিওটা রাখতে আজকে এটা দিয়ে দিব, একসাথে দিয়ে দিব দুটাই। ভাইয়া আপনার তো কাছে আমাদের কি কোনো মানে সব সব বুঝি নাই। যে এই পর্যন্ত যতগুলো পড়লাম আর কি ইসিজি ফাইন্ডিংস সবগুলো ট্র্যাপ কিউ আলাদাভাবে লেখা আছে? না, ওইরকম ভাবে লেখা নাই। এই যে পিডিএফ দিয়ে দিব, এখন হচ্ছে ইয়া করবেন, ভিডিও দেখে নিজের একটা নোট বানাই নিবেন। ট্রাস্ট মি, সবাই হচ্ছে বলে ভাই ভিডিও কদিন থাকবে, ভিডিও কদিন থাকবে। প্রথম দিকের যে ব্যাচগুলো নিতাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস লিখে দিছি, তারপর বলছে যে আচ্ছা ভিডিও এখন আর রাখতেছি না। তখন এসে বলে ভাইয়া এখনো দেখা হয় নাই। তো ভিডিও কখনোই কারো দেখা হয় না, বিকজ ভিডিও যদি দেখাই হইতো, ইন্টারনেটে ইসিজির উপর ঘন্টার পর ঘন্টা হাজার 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 ভিডিও লেকচার দেওয়া আছে। ট্রাস্ট মি, কারোই দেখা হয় না। আমি হচ্ছে কি অনেক লেকচার টেকচার ডাউনলোড করে রাখছি, আজ পর্যন্ত দেখে মানে 10% শেষ করতে পারি না কোনো কিছুর উপর লেকচার। মানুষের মানে আমাদের অবস্থাটা এরকম, আমরা সিনেমা দেখতেও 1টার পরে 2টা দেখতে হচ্ছে কি আলসামি লাগে, আর এগুলো তো পড়ালেখা। 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা লেকচার কে দেখবে? কারো আসলে ধৈর্য হয় না। সো চেষ্টা করবেন এই যে এখন একটা ফ্লোতে আছেন, ধরেই নিজের একটা নোট বানায় ফেলতে। অ্যান্ড কাইন্ডলি আগামী 10 দিনের মধ্যে ভিডিওগুলো একবার দেখবেন, পিডিএফটা দরকার হলে প্রিন্ট করে ফেলবেন, নিজের মতো একটা হ্যান্ড নোট বানায় নিবেন। দেখে দেখে যা যা শিখছেন হ্যান্ড নোট বানায় ফেলবেন। একবার যদি নোটটা করে ফেলেন, নিজে হাতে ধরে নোটটা যখন করে ফেলবেন, লিখে ফেলবেন, জিনিসটা একদম মেমোরির মধ্যে আপনার ঢুকে যাবে। এবং কদিন পরও যখন আবার নোটটা বের করে রিভাইজ করবেন এবং সবকিছু মনে আছে। কিন্তু এই ভিডিও আর পিডিএফ যদি পড়েই থাকে, আপনার টোটাল হচ্ছে গিয়ে জাস্ট ওয়েস্ট ছাড়া কিছুই না। সো এখন ফ্রেশ আছে, অবশ্যই ফ্রেশ হচ্ছে করে ফেলবেন। এবং ইসিজির ক্ষেত্রে সবসময় একটা কথা খেয়াল রাখবেন, আমি জাস্ট হচ্ছে এখানে ধরেন সাইকেল চালানো শিখার মতো আর কি। আমি বলে দিছি সাইকেলের ব্রেক কোনটা, প্যাডেল কোনটা, কোনটা কি, কোনটা দিয়ে হচ্ছে কি আপনার ক্রিং ক্রিং করে। এখন আপনাকে এটা উঠে চালাইতে হবে, অনেকবার পড়বেন, স্লিপ কাটবেন, তারপর হচ্ছে আস্তে আস্তে চালানো শিখবেন। সো ইসিজি হচ্ছে টোটালি একটা প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই। এই যে সৌমিক আছে, তারপর হচ্ছে ইয়াসিন, আরো অনেকজন আছে দেখবেন লেখালেখি করে, এরা সবাই হচ্ছে আমার স্টুডেন্ট ছিল। এরা আমার কাছে জানুয়ারি বা ফেব্রুয়ারি ব্যাচে হচ্ছে ওরা পড়ালেখা করছে। তো ওদের মানে ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট, সারাদিন হচ্ছে গিয়ে দেখা যায় ইসিজি নিয়ে পড়ে রয়েছে, অনেক প্র্যাকটিস করে। যেমন ইয়াসিন হচ্ছে গিয়ে জাস্ট 4th ইয়ারে পড়ে। তো সে হচ্ছে কি যে পরিমাণ ওর আগ্রহ বা যে পরিমাণ সে প্র্যাকটিস করে, মাঝে মধ্যে আমিও বিরক্ত হয়ে যাই, খালি সারাদিন ভাই এই সিজির আনসার কি, ওটার আনসার কি, এটার আনসার কি, সারাদিন আমাকে পাঠিয়ে থাকে। সো আমি নিজের চোখে দেখছি আর কি যে ওদের মানে কি পরিমাণ, একসময় হচ্ছে গিয়ে কিছু পারতো না, এখন হচ্ছে গিয়ে অনেক ভালো পারে। অ্যাকচুয়ালি ওদের এইজের হিসাবে অনেক বেশি পারে। সো আপনারা ওই জিনিসটা করবেন, প্র্যাকটিস ছাড়বেন না। আমার এখানে প্রতি মানে ক্লাসে অনেকজন রেজিস্ট্রেশন করে। প্রথম ক্লাসে সবাই থাকে, আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 লাস্টের ক্লাসে যে অল্প কয়েকজন মানুষ থাকে। তো লাস্টের ক্লাস দেখছি আমি যাদেরকে পাই, মোটামুটি তাদের ম্যাক্সিমামই হচ্ছে পরবর্তী আসলে ভালো ইন্টারপ্রিটার হয়, কারণ তাদের অ্যাকচুয়ালি আগ্রহ থাকে দেখে দেখা যায় সবগুলা ক্লাসই করে। তো প্রথম দিকে দেখা যায় অনেকে আগ্রহ নিয়ে ঢুকে, 2 দিন পর দেখা যায় বোরিং সব কথাবার্তা হচ্ছে, আগ্রহ হারায় ফেলে বা চিন্তা করে যে আমি ভিডিও দেখে সব করে ফেলবো। আলটিমেটলি ভিডিও আর জীবনও দেখা হয় না। সো চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য প্লিজ, কারণ ইসি জিনিসটা আপনার সব জায়গায় লাগবে। যখন একটা জিপি প্র্যাকটিস করতে যাবেন বা অন্য কোনো সাবজেক্টের স্পেশালিস্টও হবেন, দেখা যাবে একটা ইসিজির জন্য কার্ডিওলজি ডিপার্টমেন্টে কল দিচ্ছেন, সিম্পল একটা ইস্কিমিয়ার জন্য কার্ডিওলজিস্টের কাছে পাঠাচ্ছেন, অথচ নিজে ডায়াগনোস করতে পারলে ট্রিটমেন্ট সবাই জানে। ঠিক আছে,
সো ইটস অ্যান অ্যাসেট ফর ইউ, এবং হচ্ছে গিয়ে বাকি জীবন আপনার কাজে লাগবে। তো আপনারা এখন ইয়ং আছেন, সামনে হচ্ছে আরো অনেক স্কোপ আছে, অনেক পড়ালেখার স্কোপ আছে, বাট এখনই যে নলেজটা পেয়ে গেছেন চেষ্টা করবেন এটাকে রেগুলার হচ্ছে শার্পেনিং করার জন্য। তাহলে যখন দেখবেন ইন্টার্নশিপ শেষ করে বের হইছেন, দেখবেন যে আপনার নিজে অনেক কনফিডেন্ট হয়ে গেছে, কারণ অনেক জায়গায় হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে যাবেন। তো এখনো দেখা যায় অনেক ইসিজি পাঠায় আমাকে ইনবক্সে, যে প্র্যাকটিস করতে গেছে, চিবি করতেছে, ইসিজি আসছে, ডায়াগনোসিস বুঝতেছেন, আমাকে পাঠায় ভাই এটা কি করব। এরকম করে তো আপনার তো কয়দিন চালাবেন, আলটিমেটলি কিন্তু শিখতে হবে, কারণ এই বুদ্ধি আপনার নলেজটা বিক্রি করে হচ্ছে আপনি সারা জীবন খাবেন, ঠিক আছে? সো অলওয়েজ ট্রাই টু প্র্যাকটিস জিনিসটাকে, অবশ্যই লার্ন করার চেষ্টা করবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ, অ্যাকচুয়ালি অনেক রেসপন্সিভ একটা ক্লাস পাইছি, ভাইয়া অনেকে হচ্ছে অনেক রেসপন্স করতো। জি আপু বলেন। প্র্যাকটিস করবো কিভাবে ইসিজি, মানে বুঝি হচ্ছে নাই আপু, কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। রেগুলার এত ইসিজি পেপার কোথায় পাবো, মানে সোর্সটা যদি বলতেন কি কিভাবে বলেন, প্র্যাকটিস। রেগুলার হচ্ছে এই যে গ্রুপগুলোর মধ্যে অনেক অনেক ইসিজি আছে, এবং প্লাস হচ্ছে গিয়ে দেখবেন অনেকগুলো হচ্ছে বাইরের ওয়েবসাইট আছে বা গ্রুপ আছে, যেমন হচ্ছে আপনার নো ইসিজি, কার্ডিওলজি গ্রুপ, এই সেই অনেক অনেক ইসিজি যেগুলো পোস্ট করা হয়। আর মেইনলি যেটা হচ্ছে, ধরেন আমি আপনাদেরকে কিন্তু মেইন যেগুলা লাইফে 99% অফ দ্য টাইম যেসব ইসিজি পাবেন ওগুলো দেখাই দিছি। এখন আপনার কাজ হচ্ছে ওই জিনিসটার কি কি ভ্যারিয়েশন হতে পারে সেটা দেখা। যেমন ধরেন একদিন হচ্ছে গিয়ে এমআই নিয়ে বসলেন, নেটের মধ্যে সার্চ দিলেন, খালি লিখে এমআই ইসিজি, এবার বসে বসে হচ্ছে নিজে নিজে ডায়াগনোসিস করেন, তারপর দেখেন যে ডায়াগনোসিস ঠিক হয়েছে কিনা। তখন দেখবেন আপনি অনেক রকম এমআই এর চেহারা দেখে ফেলতেছেন। তারপর হচ্ছে একটা ওয়েবসাইট আছে মেড বুক ফর ইউ, এখানের মধ্যে অনেক অনেক হচ্ছে কি বই আছে ইসিজির উপর, ঠিক আছে? ওইসব বইগুলো ডাউনলোড করে ইসিজি প্র্যাকটিস করতে থাকেন। ওখানের মধ্যে একটা পেজের মধ্যে হচ্ছে দেওয়া আছে ইসিজি, আর একটার মধ্যে হচ্ছে কি আপনার ডায়াগনোস দেওয়া থাকে, ঠিক আছে? আর আমরা সামনে চিন্তা করছি হচ্ছে কি আমরা হচ্ছে কি আমাদের অনলাইন বুক স্টোর ওপেন করছি, ওখানের মধ্যে ইসিজির উপর প্র্যাকটিস করার জন্য, মেনলি প্র্যাকটিস করার জন্য বইটা এগুলো হচ্ছে কি আমরা আনবো আর কি, ঠিক আছে? তো ইচ্ছা থাকলে অনেক 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 সুযোগ। এখন তো মানে ইসিজির কি বলবো, চলতেছে, ক্রেজিনেস চলতেছে আর কি, বুঝছেন? তো আমি পড়ানো শুরু করছিলাম নভেম্বর মাসে গত বছর, তখন ইসিজি নিয়ে হাতে গোনা একজন দুইজন, তাও অফলাইনে কাজ করতো আর কি, সেমিনার সিম্পোজিয়াম করতো, একদিনের সেমিনার, ইসিজি সব শিখাই দিবে। তা আমি এখন হচ্ছে গিয়ে মানে ক্লাস নিতে নিতে, আপনাদের এটা কত নাম্বার ক্লাস আমি এটা ভুলে গেছি, 7 নাম্বার মনে হয় নাকি না 6 নাম্বার, কয় নাম্বার ক্লাস? 11 নাম্বার ক্লাস। 7 নম্বর হ্যাঁ? ক্লাস, 7 নম্বর ও ক্লাস। আচ্ছা 7 নাম্বার, আচ্ছা ব্যাচ 11 7 নাম্বার, আচ্ছা হ্যাঁ 7 নাম্বার ক্লাস, আমার 7 নাম্বার চলতেছে, মানে শেষ হয় না আর কি টাইপের অবস্থা। তো যাই হোক, মানে লেন্দি করলে আরো হচ্ছে কি আরো 5 ক্লাস পড়াইতে পারবো আর কি, অনেক কিছু আরো অনেক জিনিস আছে এর ভিতরে। তো যাই হোক, এখন যেহেতু ইসিজির ক্রেজিনেস চলতেছে, এটা একদিক দিয়ে ভালো, অনেক অনেক গ্রুপ, অনেক অনেক ইসিজি সবাই পোস্ট করতেছে, ধরে ধরে ডায়াগনোস করার চেষ্টা করেন। আর প্লাস হচ্ছে অনলাইন থেকে সার্চ করে করে ইসিজি দেখতে থাকেন, ঠিক আছে? নিজেই দেখবেন, আপনাদের তো আসলে বয়স অনেক কম, ম্যাক্সিমাম হচ্ছে 3rd ইয়ার 4th ইয়ারের। আপনাদের সময় আমি তো হচ্ছে কি মানে ইসিজির বুঝতাম না, আমার মনে আছে, মানে হাতে গোনা একটা দুইটা খালি একটু জানতাম, 2-3 ABF মানে ইনফেরিয়র লিড, আর বাকিগুলো এত ভালো করে বুঝতাম না। আমার একটু কি মনে আছে যে আমার 4th ইয়ারের সময় রেজিস্টার একদিন পড়াইছিল যে ইসিজি লিড গুলা কি, আমি খালি পুরো ক্লাসে একটা জিনিস বুঝছি, 2-3 ABF মানে হচ্ছে ইনফেরিয়র লিড, শেষ, আর কিছু আমার মাথায় ঢুকে নাই। তো সেই তুলনায় আপনারা অনেক আগায় আছেন, ইনশাল্লাহ সামনে অনেক এগিয়ে যাবেন। তো লাস্ট ক্লাস সবাইকে সুযোগ দেই কথা বলার জন্য, এখন আপনাদের হাতে ছেড়ে দিব, যদি এনি কমেন্ট থাকে বা ক্লাসের কি করা যায় চেঞ্জ বা এনিথিং বলতে পারেন। ভাইয়া আমার একটু কথা বলছিল। হ্যালো, বলেন ভাইয়া আমি হচ্ছে এমনিতে হচ্ছে একটু স্লো স্টুডেন্ট, বুঝছেন? আপনি যা যা পড়াইছেন মানে ক্লাসগুলো সবগুলো মোটামুটি প্রেজেন্ট থাকার চেষ্টা করছি, মোটামুটি সবকিছু মোটামুটি হালকা পাতলা বুঝছি, কিন্তু হচ্ছে মানে আউটপুট যেটা, এটা হচ্ছে আমার কাছে কম লাগতেছে। মনে হচ্ছে যে আমি বুঝতেছি, কিন্তু হচ্ছে যখন কোন একটা জিনিস দেখতেছি, তখন ওইটা মানে ইয়া করা আর কি, অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে না আর কি। অনেকে দেখলাম অনেক খুব ভালো রেসপন্স। তো আমার এক্ষেত্রে না, আমার জন্য আপনার কি সাজেশন থাকবে, আমি কিভাবে পড়লে বা আবার যদি ভিডিওগুলো দেখি আবার আপনার জন্য সাজেশন থাকবে, ধরেন এক একজনের স্পিড এক এক রকম। সাপোজ আমি যদি আপনার সাথেই কম্পেয়ার করি আমার নিজেকে,
আপনি কোন ইয়ারে আছেন এখন, থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার? ভাইয়া ফোর্থ ইয়ারে, আমি ইয়াসিনের ফ্রেন্ড। আচ্ছা, তুমি হচ্ছে ওকে তুমি করে বলি, তুমি এখন জি হচ্ছে ভাইয়া, ফোর্থ সমস্যা ইয়ারে। নেই। আমি বললাম যে তোমার ফোর্থ ইয়ারের সময় বয়সে থাকতে আমি শুধু জানতাম টু থ্রি বিফ মানে ইনফিরিয়র লিড, ঠিক আছে? আমি খালি একটুকি জানতাম। ইভেন কোনটা প্যাথোলজিক্যাল কিউ এটা চিনতে চিনতে আমার ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, আমি প্যাথোলজিক্যাল কিউ বুঝতাম না ভালো করে, ঠিক আছে? তো সেই তুলনায় তোমার স্পিড মানে তুমি আমাদের বয়সী মানুষদের থেকে তুমি হচ্ছে লাইট ইয়ার্স অ্যাহেড আছো এই অবস্থায়। সো ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। ইভেন হচ্ছে কি তুমি এখনো দেখবে অনেক ডাক্তার পাবা যারা অলরেডি পাস টাস করে ফেলছে, জিপিটিভি প্র্যাকটিস করে, তাদের থেকে তুমি হচ্ছে কি ভালো তোমার নলেজ আছে এই মুহূর্তে ইসিজির, ঠিক আছে? আমি ডেফিনেটলি গ্যারান্টি দিয়ে তোমাকে বলতে পারি। তা এখন জি তোমাকে ভাইয়া। যেটা করতে হবে, তুমি আর বাকিদের সাথে এখন কম্পেয়ার করে লাভ নাই, তুমি হচ্ছে তোমার কম্পিটিশন নিজের সাথে। এবং আমি যেটা বললাম, আমাদের সবার কনফিডেন্স কমে যাওয়ার কারণ হচ্ছে আমরা সবসময় মানে ইসি ধরে আমরা ট্রাই করি যে 10 সেকেন্ডের মধ্যে আমি আনসার দিতে পারবো। মনে হয় যে 10 সেকেন্ডে আনসার দেওয়াটাই স্ট্যান্ডার্ড, সেটা আমি পারতেছি না মানে আমি পারি না। জিনিসটা আসলে ওইরকম না। যারা 10 সেকেন্ডে আনসার দিতে পারে, এই 10 সেকেন্ডে আনসার দেওয়ার জন্য ওদেরকে লাইফে 10,000 ইসিজি দেখা লাগছে। দেখতে 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 চোখের সামনে হচ্ছে প্যাটার্নই হয়ে গেছে, চোখে ধরলেই হচ্ছে ডাইরেক্ট দেখে ডায়াগনোসিস, ঠিক আছে? তো সেই লেভেলে তুমিও পৌঁছাবা, তোমার মাত্র হচ্ছে যাত্রা শুরু। তো তোমার আপাতত কাজ হচ্ছে ইসিজি হাতে পাবা, ট্র্যাপ কিউ ধরবা, ধরে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ধরে আগাবা সিকোয়েন্সিয়ালি। তারপরে কি তুমি তোমার ডায়াগনোসিস লিখবা। তুমি 10 মিনিট সময় নাও, 10 মিনিট সময় লাগায় হচ্ছে তুমি 1000 কত 500 ইসিজি দেখো, তারপর দেখবা যে অটোমেটিকলি তোমার 10 মিনিট লাগতেছে না, তোমার পুরো প্রসেস কমপ্লিট করতে 5 মিনিট সময় লাগতেছে। এবার তুমি আরো হচ্ছে 1000 ইসিজি দেখো, তারপর দেখবে তোমার 2 মিনিট লাগতেছে, আরো 1000 ইসিজি দেখো 1 মিনিট লাগবে। এক সময় দেখবে যে তুমি 5 সেকেন্ড হচ্ছে কি পুরো ইসিজি দেখে ডায়াগনোস করতে পারতেছো। সো ইট ইজ লাইক এন স্কিল, যত প্র্যাকটিস করবা তত হবে। আমি বলছি এটা সাইকেল চালানোর মতো, আমি জাস্ট তোমাকে এখন কিভাবে চালাতে হবে দেখাই দিছি, বাট প্র্যাকটিস করতে 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 এক সময় দেখবে যে অনেক এক্সপার্ট হয়ে গেছে। এবং খেলার পর সবাই কখনো না কখনো জিরো থেকে স্টার্ট করে, কেউ এমন হয় না যে হঠাৎ করে 100 হয়ে যায়, সবাই ওই জিরো থেকে স্টার্ট করে। তুমি এখন যে পজিশনে ওখান থেকে স্টার্ট করে করতে 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 100 গিয়ে পৌঁছায়। সো ইউ উইল হ্যাভ টু গো থ্রু জিরো ইফ ইউ ওয়ান্ট টু রিচ 100। সো এটাতে কোনো ফ্রাস্ট্রেশনের দরকারই নাই, কিপ প্র্যাকটিসিং। জি ভাইয়া, করতে করতে ধন্যবাদ। হয়ে গেছে। আর ভাইয়া আর ওই যে ভাইয়া, আমরা যে হার্ট ব্লক বা অন্য ক্ষেত্রে যে রেশিও বের করি যে 4:3 5:4, ভাই একটা জিনিস দেখলাম কি মানে ড্রপ বিটের মাঝে যতটা আর আছে পি তার চাইতে একটা বেশি। তো এটা খুব সহজে বলা যায় না যে 4টা বলা আর যায়, থাকলে আমরা 5:4 এরকম বলে ফেলবো? সহজে বলতে পারেন। হ্যাঁ ভাই, এই তো বুঝে ফেলছেন। আজকে আস্তে আস্তে মানে নিজে এটা দেখবেন ওই যে অনেক চিপা চাপা টেকনিক খুঁজে পাবেন। ভাইয়া ওই যে করতে গিয়া একটা জিনিস হিসেব করে দেখলাম যে আরে এটা তো এরকম হয় যে আর যতটা পি জাস্ট একটা বেশি এই আর কি। জি, এটাই, ঠিক আছে? এটা যখন প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন নিজে অনেক কিছু দেখবেন যে আরে এটা তো ওইটা, ওইটা তো সেটা, এরকম করে আবিষ্কার করতে থাকবেন, মজাই লাগবে। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আপনার যে পিডিএফটা দিবেন ওইটার পাশাপাশি কি আব্দুল্লাহ স্যারের বই বা অন্য কোনো ইসিজি বই ফলো করবো বা দেখবো? আমি হচ্ছে তো দেখাই দিছি, ইসিজির বইয়ের এখন অভাব নাই, আপনি যেটা ইচ্ছা পড়তে পারেন। একটা বই আছে, দ্য অনলি ইকেজি বুক ইউ উইল এভার নিড, এটা হচ্ছে থ্যালাস, রাইটারের নাম হচ্ছে থ্যালাস। এই বইটা দিয়ে শুরু করতে পারেন। আমার লেকচারটা অ্যাকচুয়ালি এই বইটার উপর বেসিস করে করা, অনেক ওয়ান্ডারফুল রিটেন একটা বই, ঠিক আছে? আব্দুল্লাহ স্যারের বই ক্রাইটেরিয়া বেসড। আপনি আব্দুল্লাহ স্যারের বইয়ের চাইলে লাস্টের দিকে যে প্র্যাকটিস গুলো আছে ওগুলা করতে পারেন, ঠিক আছে? আর থরলি একটা রিডিং দেওয়ার জন্য হ্যাম্পটন অথবা হচ্ছে গিয়ে যেটা বললাম অনলি ইকেজি বুক ইউ উইল এভার নিড, যে কোনো একটা ফলো করেন। বইগুলোর পিডিএফ কি আপনার কাছে আছে? একটু দিলে সুবিধা হতো। পিডিএফ মনে হয় আমার কাছে নাই, আমি বললাম যে ওই যে ইয়াতে পাবেন, মেড বুক ফর ইউ, এটা লিখে সার্চ করলেই পাবেন। এটা অ্যাভেলেবেল, নেটের মধ্যে অ্যাভেলেবেল আছে, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। জি আচ্ছা ভাই, ধন্যবাদ। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, মানে আমাদের এত এত কোয়েশ্চেন মানে এত ধৈর্য সহকারে ইয়ে করার জন্য, অনেক ধৈর্য নিয়ে অনেক ধীরে সুস্থে আমাদের অনেক বুঝাইছেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক সময় এত ফালতু ফালতু কোয়েশ্চেনও করছি ভাইয়া, এগুলো ধৈর্য নিয়ে আবার বুঝাইছেন, আসলে আপনার আপনাদেরকে ধন্যবাদ যে কোশ্চেন প্রাপ্ত। করছেন, কারণ যে কোশ্চেন করতেছে মানুষের তার জানার আগ্রহ আছে, ঠিক আছে?
লাইফে উপরে ওঠার জন্য সেটা দরকার। কোশ্চেন না করে চুপচাপ থাকাটা মানেই না যে খুব ভালো ক্লাস করতেছেন। কোশ্চেন করা, টিচারকে মানে কোশ্চেন করা মানে হচ্ছে যখন কোশ্চেন আমি পাই তখন আমার কাছে ভালো লাগে যে হ্যাঁ আমি কথা বলতেছি, এভরিওয়ান ইজ লিসেনিং টু দ্যাট, মানে বুঝতেছে। যখন কোশ্চেন করে মানে হচ্ছে বুঝা ট্রাই করতেছে। আর চুপ করে যদি সবাই থাকে তখন মনে হচ্ছে কি বুঝতেছে নাকি বুঝতেছে না, না বুঝে সবাই লজ্জায় আছে। সেতে কোশ্চেন যখন করেন তখন ক্লাস ইন্টারেক্টিভ হয় এবং আমারও সেটা পছন্দ আর কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ক্লাসের ব্যাপারে কি কারো কোনো সাজেশন বা এনিথিং বা এনি কমেন্টস, তার কিছু করা যেতে পারে কিনা তার উন্নতি করার জন্য সামনে, বা আপনাদের অ্যাকচুয়ালি যতটুকু এক্সপেকটেশনে আমার কাছে আসছেন আমি এক্সপেকটেশন কতটুকু ফুলফিল করতে পেরেছি। ওপেন ফ্লোর, যে কেউ চাইলে বলতে পারেন। স্যার কারো কোনো বক্তব্য নেই? ভাইয়া আমি কিছু বলতে চাই। শিওর শিওর, এখন যে কেউ চাইলে আনমিউট করে কথা বলেন। আপনাদের হাতে মাইক্রোফোন ছেড়ে দিছি, আর মাইক্রোফোন তো নাই, জুম ছেড়ে দিলাম। আমি হচ্ছে 5th ইয়ারে পড়ি কুমিল্লা মেডিকেল কলেজে। আচ্ছা, তাহলে আমার মেডিকেলের। জি ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে গত 5th ইয়ারের ফার্স্টের দিকে হচ্ছে একটা সেমিনার করছিলাম আর কি, মানে আমাদের পাশে মানে ইসিজি নিয়ে একটা সেমিনার করাইছে। তো ওইটাতে আমি হচ্ছে মানে অনেকক্ষণ লাগে সেমিনার হয়েছে, মাঝখানে ব্রেক ছিল, কিন্তু এত মানে মানে স্পিডে পড়াইছে যে হচ্ছে কিছুই বুঝতেছিলাম না। তখন থেকেই মনে হচ্ছিল যে মানে আসলে ইসিজিটা বুঝার দরকার আছে, মানে একটা মানে তারপর হচ্ছে একবার হচ্ছে আমার আব্বুর মানে ইসিজি হয়েছিল, তখনও হচ্ছে আমি বুঝতেছিলাম না যে আসলে এটা কি। তখন মনে হচ্ছিল যে এটা আসলে শিখার দরকার আছে। তো পরে হচ্ছে মানে ক্লাস করার অনেক আগ্রহ ছিল, পরে আমি হচ্ছে 9th বেস থেকে হচ্ছে অনেক ট্রাই করতেছিলাম মানে রেজিস্ট্রেশন করার জন্য। পরে 11th বেসে রেজিস্ট্রেশন করছি, আলহামদুলিল্লাহ ক্লাস করছি, ভালো লাগছে। এখন যদি প্র্যাকটিস করি তাহলে হচ্ছে মানে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। আর আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ আপু। তাহলে মানে এক্সপেকটেশন ধারে কাছে ফিল আপ করতে পারছি কিনা, যতটুকু এক্সপেকটেশন নিয়ে আসছে? ভাই আরো বেশি করছেন ভাই। ভাইয়া ওই একটা জিনিস হচ্ছে কি, ক্যাম্পাসে থাকতে এরকম খুঁজতাম যে কেউ হাতে ধরে ধরে ইসিজি শিখাবে কিনা, এরকম মানে পাইতেছিলাম না। তো লকডাউন হওয়াতে একটা সুবিধা হইলো, অনলাইনে ঘোরাঘুরি করলাম, দেখলাম, পরে রেজিস্ট্রেশন করলাম। আমার অ্যাকচুয়ালি প্রথম ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে, কারণ ওই কনসেপ্টটা মানে আগে এত ক্লিয়ার ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যেটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ অনেকজন ক্লাস করছে এখন পর্যন্ত, আমার প্রায় 300 স্টুডেন্ট হয়ে গেছে যারা ক্লাস করে গেছে এতগুলো গেছে। বাট আলটিমেটলি যেটা হয় সবাই আসলে প্র্যাকটিস ধরে রাখেন, ক্লাস করার জন্য করে গেছি। সো প্লিজ অবভিয়াসলি প্র্যাকটিসটা ধরে রাখবেন, ঠিক আছে? প্র্যাকটিস যখন ধরে রাখবেন তখন দেখবেন এই 3-4 মাস পরে আপনিও এরকম ডিসিপ্লিনের মধ্যে কোডিং করে ডায়াগনোজ দিবেন, অন্যরা দেখে হতাশ হবে, ঠিক আছে? তখন আরেকজনকে হতাশ করে দিবেন। বাট কিপ প্র্যাকটিসিং, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং লাইফে অনেক উপরে উঠবেন এবং ভালো একজন ফিজিশিয়ান হবেন। আর গ্রুপে তো আসেনি, মাঝে মধ্যে কথা হবে, সমস্যা নেই। আর ভাইয়া কারো গ্রুপ কিছু কি বলার থাকবে? আছে? গ্রুপ চাইলে আপনারা থাকবে, আচ্ছা ভাইয়া, ঠিক আছে? থ্যাংক ইউ প্র্যাকটিস ভাইয়া। করবেন, ভালো হবে। প্র্যাকটিস করবেন, ঠিক থ্যাংকস আছে? ভাইয়া। গ্রুপ আমরা রেখে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে সবাই ভালো জি ভাইয়া। থাকবেন। আল্লাহ হাফেজ, সুস্থ জি ভাইয়া। থাকবেন। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া, ওয়ালাইকুম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।